এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। দেখো, ভালো হবে যদি তুমি রুদ্র জীবন থেকে চলে যাও। আমি রুদ্রকে ভালোবাসি আর রুদ্রও আমাকে ভালোবাসে। সামনে বসা অতি সুন্দরী রমণীটার কথা শুনে মৃদু হেসে বললাম, দুঃখিত আপু, আমি না রুদ্রর জীবন থেকে যাচ্ছি না, উনি আমাকে যেতে দিবেন। তাই আমাকে অহেতুক কথা বলে কোনো লাভ আপনার হবে না। মেয়েটা আমার কথা শুনে রেগে বললেন, রুদ্র শুধু আমাকেই ভালোবাসে, ও তো ভালো মনের মানুষ, তাই তোমাকে ডিভোর্স দিয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাচ্ছে না। কিন্তু প্লিজ তুমি ওর জীবন থেকে সরে যাও আর আমাদের দুইজনকে মুক্তি দাও। ওনার কথা এবার রাগে সারা শরীর আমার রিরি করতে লাগলো। তাই এক প্রকার রেগে বললাম, আপু আপনার মাথা ঠিক আছে? আপনি আমার হাজবেন্ডের নামে যা তা বলবেন আর আমি বিশ্বাস করে নেব? সরি আপু, অতটুকু বোকা আমি নই। আর শুনেন, আমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসি, তাই আপনি আমাদের মাঝে না আসলেই ভালো হব। বলেই আমি ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। মারিয়া অসুস্থ, তাই সে আসতে পারেনি, আমি একাই এসেছি। নূর চলে যেতেই ফারিয়াসের দিকে রাগী চোখে তাকালো আর মনে মনে বলল, অনেক বড় ভুল করেছো মেয়ে। আমি তোমাকে শান্তভাবে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের বিপদ নিজে ডেকে আনলে। রুদ্রের কথা শুনে ওনার দিকে চোখ ছলছল করে তাকালাম আর মুখ কালো করে বললাম, আপনার পেছনে যে অত আশিকা আছে আমার তো জানা ছিল না। আশিকা মানে? ছেলে মানে আশিক আর মেয়ে মানে আশিকা। আমার কথা শুনে উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকালেন, তারপর হুহা করে হেসে উঠলেন আর বললেন, এসব অদ্ভুত কথা তুমি বলতে পারো? ওনার হাসি দেখে বিরক্ত লাগলো। আমি মরি আমার চালাই আর উনি আছেন হাসির তালে। তাই এক প্রকার রেগেই বললাম, একদম হাসবে না, আমার মোটেও ভালো লাগছে না আপনার হাসিটা। উনি আমার গাল টেনে দিয়ে বললেন, ভিতর রানী, আজকে আবার কি হলো? আমি নাক ফুলিয়ে সকালের সব ঘটনা ওনাকে খুলে বললাম। আমার কথা শুনে উনি চাল শক্ত হয়ে এলো, তারপর রাগ নিয়ে বলল, মেয়েটার কথা আবার বিশ্বাস করে নিয়েছো না কি? বিশ্বাস করতে যাব কেন, কিন্তু মেয়েটা আপনাকে মনে হয় আসলেই ভালোবাসে, তাই আমার খারাপ লাগছে, ইচ্ছে হচ্ছে মেয়েটার মাথাটা ফাটিয়ে দিতে। আর কাউকে পাইনি, একজন বিয়াত্তা বেটাকে তার পেল বলেই মন খারাপ করলাম। আমার কথা শুনে উনি উচ্চস্বরে হেসে উঠলেন আর বললেন, আচ্ছা মিসেস, তাহলে এই জন্যই রাগ হয়েছে? আরে বাবা, কাউকে ভালোবাসা তো পাপ না, সে ভালোবাসতেই পারে, তাদের সমস্যা কি? আমি শুধু তোমাকেই ভালোবাসি। দাদু ঠিক বলেছেন, সুন্দর জামাই পেলে কপাল ঝালাপালা হয়, তাই তাড়াতাড়ি বাচ্চা নিয়ে পেলাই উত্তম। উনি আমার কথা শুনে পাশে বসে আমার এক হাত ওনার হাতের মাঝে নিয়ে বলে, আরে বোকা মেয়ে, দাদি তো এমন মজা করেই বলেছে কথাগুলো। আর শুনো বাচ্চা, আল্লাহ যখন দেন আমার তাতে কোনো সমস্যা নেই। আর এই হৃদয়ে শুধু তোমার বসবাস নূর। আমি কিছু না বলে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছি। আচ্ছা, এত ভালোবাসা, এত সুখ আমার কপালে সইবে তো? রেয়ান চৌধুরী বসে বসে ল্যাপটপে কাজ করছে, কিন্তু তার মন শুধু নূরময়ীর মধ্যে। আর তার চোখের সামনে ভেসে উঠছে নূর আর রুদ্রর জড়িয়ে ধরে থাকার দৃশ্যটি। সেদিন সে কোনো কাজের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় রুদ্র আর নূরকে জড়িয়ে ধরে আনন্দ করতে দেখে তার মন একদম বিষে লেগেছিল। মনে মনে সে রুদ্র হিংসা করতে লেগেছিল, কিন্তু পরে নিজেকে সামাল নিল। তারা হাজব্যান্ড ওয়াইফ পবিত্র বন্ধনে আবদ্ধ আছে, তাই হয়তো একে অপরকে ভালোবেসে ফেলেছে, এসব স্বাভাবিক। তাও রেয়ানের মন মানছে না, বারবার নূরময়ীকে নিজের করে রাখতে ইচ্ছা করছে, কিন্তু সেটা তার চরিত্রের সাথে যাবে না। এসব ভাবতেই রেয়ানের ফোন বেজে উঠল। রেয়ান তাকিয়ে দেখলো তার বাবার সেই প্রিয় পুরনো বন্ধু আহান চৌধুরী। উনি সেই যে তাদের অসহায় অবস্থায় সাহায্য করেছিলেন। তাই তো এতগুলো বছর চলে যাওয়ার পরও রেয়ান ওনার খোঁজ খবর নেন। রেয়ান ফোন রিসিভ করে সালাম দিল, তারপর খোঁজ খবর নিতে লাগলো। ছোটবেলা থেকে রেয়ান ওনাকে বাবাই বলে সম্বোধন করেন। ফোনের ওপাশ থেকে আহান চৌধুরী সালামের জবাব দিয়ে কিছুক্ষণ নর্মাল কথা বললেন। মাই বাচ্চা, আমি দেশে ফিরছি কাল, তো আমাকে নিতে আসবে না? বাবাই, তুমি আসবে আর আমি নিতে যাব না, তা কি করে হয়? আমি 10টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে বাবাই। তারপর তারা কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। রেহান আজকে ভীষণ খুশি, তার বাবাই ফিরছে। ফারিয়া শুনলে একদম খুশিতে লাফালাফি শুরু করে দেবে ভেবে মুচকি হাসলো।
আপনাকে সারপ্রাইজ দিতে গিয়ে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব তা কখনো ভাবিনি। রুদ্র, কাঁপতে কাঁপতে কথাগুলো বললাম ওনাকে। উনি সোফায় বসে আমার দিকে এক মনে তাকিয়ে আছেন। আমি ভাঙা গলায় বললাম, আপনি এতগুলো দিন পরিবারের সবাইকে ঠকিয়েছেন, সাথে আমাকেও। আপনি কেন এমন করলেন বলতে পারতেন। উনি এবার রেগে বসা থেকে উঠে আমার সামনাসামনি এসে বললেন, মুখ সামলে কথা বলো নূর, না বুঝে না জেনে আজেবাজে বকবে না। আমার প্রফেশনটা আমার ইচ্ছা হলে সবাইকে বলবো, ইচ্ছা না হলে বলবো না, সেটা একান্ত আমার ব্যাপার। কিছুক্ষণ আগে ওনার সাথে আমার 2 দিন ধরে দেখানো হওয়ার ওনাকে প্রচুর মিস করছিলাম। উনি কাজের জন্য নাকি ওনার বাবার বাড়িতে যেতে পারেননি, তাই আমি ভাবলাম ওনাকে সারপ্রাইজ দিলে কেমন হয়। তাই ওনাদের গাড়ি নিয়েই সকালে সকাল আমি বেরিয়ে পড়লাম ওনার সেই ফ্ল্যাটের দিকে। ওই ফ্ল্যাটে একটা চাবি আমার কাছে উনি রেখেছেন, যাতে উনি না থাকায় আমার সেই ফ্ল্যাটে আসা যাওয়ার সমস্যা যেন না হয়। তাই কিন্তু আমি খুশি মনে ফ্ল্যাটে ঢুকতে থমকে গেলাম। উনি পুলিশের পোশাক পরা, আর ওনার সাথে আরো 4-5 জন পুলিশের পোশাক পরে সবাই বসে ওনার সাথে যেন কেসের কথা বলছে। আর সব চাইতে বড় কথা হলো, সেখানে থাকা একটা ছেলে ওনাকে সম্বোধন করে বললেন, রুদ্র স্যার, এই রাসেলের কেসটা আপনি সমাধান করার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। উনি ওই ছেলেটাকে কিছু বলতে যাবেন, তার আগে হুট করে ওনার দৃষ্টি আমার দিকে পড়লো, আর সাথে সাথে উনি চমকে উঠলেন। আর ওনার চমকানো দেখে সবাই আমার দিকে তাকালো, আর তাকাতেই ভ্রু কুঁচকে ফেললেন। রুদ্র বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তোমার সাথে থানায় গিয়ে এ নিয়ে আলোচনা হবে, এখন আসতে পারো। ওনার কথা সবাই বের হয়ে গেল। বর্তমান আমি সোফায় বসে কান্না করছি আর সব হিসাব মেলানোর চেষ্টা করছি। উনি পুলিশ হিসেবেই হয়তো ওনার কাছে পিস্তলটা ছিল। উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আর রাগী চোখে তাকিয়ে বললেন, নূর, কান্না বন্ধ করো। বিশ্বাস করো, আমার এসব একদম ভালো লাগছে না। তোমাকে এখানে কে আসতে বলেছে? আর এসেছো, আমাকে বলে আসবে না? আমি কিছু না বলে নিজের ভয় কাটানোর চেষ্টা করলাম। মনে মনে নিজেকে শাসিয়ে বললাম, নূর, তুই কি ন্যাকামো শুরু করেছিস বলতো? বাচ্চা তুই, এত কেন ভয় পাস? সে পুলিশ হলেও তোর হাজবেন্ড। নিজেকে নিজে আরো কিছুক্ষণ বকে শান্ত হলাম। তারপর ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি বললেন না কেন আপনি পুলিশ? উনি রেগে বললেন, নূর, সেটা বলতেও আমি ইচ্ছুক নই। শুধু এতটুকু জেনে রাখো, আমি চাই না আমার কারণে পরিবারের কেউ সমস্যার মধ্যে দিয়ে যাক। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। এক প্রকার অভিমান নিয়ে বললাম, আমি ওই বাড়ি ফিরে যাচ্ছি, আপনি এখানে থাকবেন। খবরদার আমার শ্বশুর বাবার বাড়িতে একদম যাবে না। আপনি মিথ্যা বলে এসেছেন এতদিন ধরে, সেখানে যাওয়ার আপনার কোনো অধিকার নেই। আমি বাড়িতে গিয়ে সবাইকে আপনার সত্যটা বলে দেব। আমার কথাই উনি মৃদু হাসলেন, তারপর বললেন, ঠিক আছে, যাও, সমস্যা নেই। যদি আমি ওই বাসায় একেবারের জন্য না ফিরি, তখনই আবার কেঁদে কেটে জ্ঞান হারিও না। আরে যাও যাও, বলে দিও সবাইকে, আমার জন্য আরও ভালো হবে। যে কথাটা আমি বলতে চেয়েও পারিনি, সেটা তুমি বলে দিলে আমার উপকার করে দাও। ওনার কথা শুনে আমি রেগে আমি আবার সবাই বসে পড়লাম। উনি হেসে আমার পাশে বসে আমার কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, নূর, কিছু কিছু কথা আমি একান্ত রাখতে পছন্দ করি। আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না। আমি কিছু না বলেই চুপচাপ বসে রইলাম। উনি দুষ্টুমি হেসে বললেন, বসে আছে কেন? তুমি না চলে যাবে বলেছিলে? যাব না আমি। তাহলে থাকো, সমস্যা কি? আমার এখন উঠতে হবে, থানায় যেতে হবে। তুমি রাতের ডিনার রেডি করে রাখিও। যদি না পারো খাবার অর্ডার করে নিব, সমস্যা নেই। খাবার অর্ডার করতে হবে না, আমি রান্না করতে পারবো। আর কখন ফিরবেন? উনি উঠে দাঁড়িয়ে আমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, রাত হবে একটু, তবে আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আচমকা ওনার এমন কাজে আমি হতবাক হলেও মুচকি হেসে বললাম, আমি অপেক্ষায় থাকবো। রাত তখন 11টার কাছাকাছি। উনি মাত্রই থানা থেকে ফিরলেন। উনি ফ্রেশ হতে গেলেই আমি টেবিলে রাতের খাবার পরিবেশন করতে লাগলাম। কিছুক্ষণ মধ্যেই উনি এসে চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, একে একে ভয় লাগেনি তো? পুলিশের বউদের ভয় থাকতে নেই। হ্যাঁ, তা তো তুমি ঠিক বলেছ। রুদ্র মির্জার বউ হয়ে ভয় পাবা তা কি করে হয়? তারপর ওনার প্লেটের খাবার দিতে দিতে বললাম, ফ্রিজে মাছ ছিল, ওগুলো অনেক কষ্টে রান্না করেছি। আর ডিম আর ডাল, ব্যাস, আর কিছু রান্না করতে পারিনি। খাবার ভালো না হলে কিন্তু একদম বলবে না, দরকার হলে পানি দিয়ে খাবেন। আমার কথাই উনি পানি খেতে খেতেই বললেন, শিখে নিতে বলেছিলাম সব। আমার এসব হেলাফেলা একদম ভালো লাগে না। আর এখন তো এই বাড়িতে আসো, তাই না? করলেও চলছে তোমার। কিন্তু তোমার ফাইনাল এক্সাম শেষ হলে এখানেই থাকতে হবে, তাই ভালোভাবে সব শিখে নিবা।
আমি মুখ কালো করে বললাম, আমায় কাজ করতে হবে, ভাল লাগে না। উনি আমার দিকে ভ্রু কুঁচকে বললেন, খেতে তো নিশ্চয়ই ভালো লাগে, ঠিক সেভাবে কাজকেও ভালো লাগবে। আমি এসব বাচ্চামো কথা একদম পাত্তা দেব না, সব শিখে নিবে। ততটুকু খারাপ হয়নি, ভালোই হয়েছে, তুমিও খেয়ে নাও। তারপর আর কোনো কথা না বলেই আমরা খাওয়ার পর্ব শেষ করলাম। সব গুছিয়ে রুমে আসতে আসতে ওনাকে বললাম, আপনার সত্যটা বাসায় বলবে না? উনি বিছানায় শুতে শুতে বললেন, আপাতত বলার মুড নেই। বলে দিলে কি হয়? ওনারা জানলে প্রথমে অভিমান করবেন, পরে সবাই কত খুশি হবেন। শ্বশুর বাবা সব থেকে বেশি খুশি হবেন, দেখে নিন। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে হালকা চিল্লিয়ে বললেন, এজন্যই তোমরা মেয়েদের কিছু বলতে নেই। তোমাকে আমি জীবনেও সত্যটা বলতাম না, তুমি কেমন জানা আছে আমার। আর তুমি ভাগ্যক্রমে সত্যটা জেনে ফেলেছো যে, নাহলে তোমার মতো স্টুপিডকে আমি জীবনেও বলতাম না। আর হ্যাঁ, এখন আবার ন্যাকা কান্না শুরু করে দিও না। বলেই রাগ নিয়ে অন্য পাশে শুয়ে পড়লেন। উনার কথায় আমি সত্যি সত্যি কষ্ট পেলাম, আর চোখে পানিও চলে আসলো। উনি মাঝে মাঝে এমন ভাবে কথা বলেন যেন আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমি নিজেকে শক্ত করে ওনার অন্য পাশে ফিরে শুয়ে পড়লাম, আর মনে মনে ঠিক করলাম কালকেই আমি ফিরে যাব ওই বাসায়। এখানে ওনার অপমানজনক কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। সে রাতে আর আমাদের কথা হলো না, সেভাবেই রাতটা পার হয়ে গেল। আমি অভিমান নিয়েই ঘুমালাম, আর উনি রাগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আর ওনার দেখা পেলাম না। বুঝে গেলাম উনি থানায় চলে গেছেন। প্রথমে একটু খারাপ লাগলেও রাতের কথা মনে পড়তেই আমি ফ্রেশ হয়ে বরখা পরে নিলাম। তারপর দরজা তালা দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। এখন অনেকটা চেনা জায়গা, আমার কাছে যথেষ্ট টাকা ছিল, তাই আমি একটা অটোতে উঠে পড়লাম। উদ্দেশ্য আমার নিজের বাড়ি। আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। মনে মনে ভাবলাম, আচ্ছা আব্বুর কি আমার কথা মনে পড়ে না? সেদিন তো আমার কোনো দোষ ছিল না, সেটা কি আব্বু বুঝতে পারেনি? অনেকক্ষণ জার্নি করার পর বাসায় এসে মন আমার একদম ফুরফুরে হয়ে গেল। আজকে হয়তো আগের মতো আম্মুর হাতে চড় খাবো। কেন আসলাম এই বাড়িতে? তাই। তবে আমি নিজেকে আগে ভাগে রেডি করে রাখলাম প্রচুর বকা আর চড় খাওয়ার জন্য। কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আমার ছোট ভাই লিওন দরজাটা খুলল। সে আমাকে দেখে হতবাক চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠলাম। বললাম, ভাই আমার, আমি না থাকায় তো বহুত ঘরে রাজত্ব করছিস, কিন্তু এখন আমি চলে এসেছি। লিওন আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল, দেখবি আব্বু তোকে ঝাড়ু দিয়ে মেরে বের করে দিবি। আমাদের কথার মাঝেই আম্মু আঁচলে হাত মুছতে মুছতে বললেন, লিউ বাবা কে এসেছে? বলতে বলতে দরজার কাছে আমাকে দেখে থমকে গেলেন। আম্মুকে দেখে ভয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আম্মু হঠাৎ গম্ভীর গলায় বললেন, ভেতরে এসো। আম্মুর কথা শুনে খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরলাম, তবে উনি ধরলেন না। আম্মু আমাকে ছাড়িয়ে বললেন, হঠাৎ এখানে আসা? বের করে দিয়েছে নাকি তারা? আম্মুর কথাই আহত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, আম্মু আমার তোমাদের কথা ভীষণ মনে পড়ছিল। আজ কোনোভাবে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারিনি। বের করে দিবে কেন? আমি সেখানেও অনেক অনেক ভালো আছি আম্মু। ওনারা আমাকে ভীষণ ভালোবাসেন। আর আম্মু জানো, আমি না সব কাজ মোটামুটি শিখে নিয়েছি বলেই কেঁদে ফেললাম। আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, আজ এসেছো, আর কখনো আসবে না। ভালো আছো সেটাই অনেক, আর সেখানেই থাকবে। আর হ্যাঁ, লিওনের আব্বু আসার পর ওনার সাথে দেখা করে চলে যাবা। আমি এখানে থাকবো, এটা আমারও ঘর। এটা তোমার ঘর না, তোমার স্বামীর ঘর হলো এখন তোমার আসল ঘর, তাই এখানে থাকার কোনো প্রয়োজন নেই তোমার। আজকে রাতটুকু কি এখানে থাকতে পারি? শুধু আজকের রাত, কালকে আমি ফিরে যাব। ঠিক আছে, তবে সকালে সূর্য ওঠার সাথে সাথেই বিদায় হবে। ঠিক আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে মাত্র। আমি আমার রুমে শুয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে এক মনে তাকিয়ে আছি, আর ভাবছি যা শুনলাম তাকে সত্য। নিজেকে হুট করে মৃত মৃত মনে হচ্ছে। তখনই দরজার বাইরে আব্বুর গলা শুনতে পেলাম। উনি বলছেন, মা আমার, সেসব কথা ভেবে তুমি কষ্ট পেও না প্লিজ। মাই প্রিন্স, দরজা খোলো। আমি রোবটের মতো দরজাটা খুলে দিলাম। তখন আব্বু আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমারই মেয়ে নূর, তোমাকে আমাদের শিক্ষায় বড় করেছি, তুমি তোমার আম্মুর কথায় কষ্ট পেও না। উনি এমনি এসব কথা বলছেন। আমি রোবটের মতো দাঁড়িয়ে রইলাম, তবে কিছু বললাম না। অতীত। আমি আব্বুর বাসায় আসা কয়েক ঘন্টার পর আব্বু বাসায় আসলেন। আমার বাবা মেয়ে অনেক দিন পর একে অপরের সাথে দেখায় অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম।
তারপর আমরা অনেকক্ষণ কথা বলার পর লাঞ্চ করে নিলাম সবাই মিলে। কিন্তু দুপুরে খেয়ে দিয়ে ঘুমাতে এসেছিলাম, কিন্তু আব্বুকে মারিয়ার প্রেগনেন্ট সেটা বলতে যেতেই দরজার সামনে গিয়ে কিছু কথা শুনে আমি থমকে গেলাম। দরজাটা লাগানো ছিল, তবে লক করা নয়, তাই সব কথাই স্পষ্ট শোনা যাচ্ছে। মনে হচ্ছিল ওনারা আমাকে নিয়ে ঝগড়া করছেন। তবে আম্মু রেগে আব্বুকে বললেন, পরের মেয়ের জন্য তোমার এত দরদ কই? আমার ছেলের জন্য তো এত দরদ নেই, নাকি পুরনো প্রেমিকার মেয়ে বলে এত দরদ? মেয়েটাকে কালকেই বিদায় করবা, না হলে ঘর ছেড়ে আমি বের হয়ে যাব। রিহু, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শায়লা কখনো আমার প্রেমিকা ছিল না, সে শুধুমাত্র আমার আপা ছিল। ভুলে যাবেন না আমি তোমাকেই ভালোবাসতাম আর বাসি। তুমি এমন ভান করছো যেন তুমি নূরকে ভালোবাসো না। একটা চরিত্রহীন মা আর বাবার মেয়েকে ভালোবেসে আমি কি করব? ওই মেয়েকে কালকেই বিদায় করবে। অনেক তো লালন পালন করলাম ওই পাপীদের সন্তানকে, আর কত আর যে পারি না। ওকে দেখলে আমার অতীতের সব কথা মনে পড়ে যায়। রিয়ান জামান রেগে ওনার ওয়াইফের গালে চড় লাগালেন আর বললেন, তুমি আর মানুষ নেই রেহেলা খান। ভেবেছিলাম তুমি মেয়েটাকে ভালোবাসো, কিন্তু না, আমি ভুল ছিলাম। হ্যাঁ, সে আমাদের মেয়ে না শায়লা আপা, আর আহান চৌধুরীর মেয়ে তো তাতে কি? আমরা ওকে বড় করেছি আমাদের শিক্ষায়, তাইও আমাদেরই মেয়ে। ওনাদের কথা শুনে আমার দুনিয়া থমকে গেল, আর আমি সেসব কথা নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে তখন আমি আব্বুর রুমে নিজেকে পাই। উনি কান্না করছেন আর আম্মু দরজার কাছে দাঁড়িয়ে কান্না করছেন। আমার তখনই সব কথা মনে পড়তেই মন আমার বিষে ভরে গেল। কি বলবো, কি করবো বুঝতে পারছিলাম না। মানসিকভাবে একেবারে ভেঙে পড়লাম। কান্না করতে ইচ্ছা হলো, তবে কাঁদতে পারছি না। আহা, কাঁদতে চাইলে যে কাঁদতে না পারার কষ্টটা আমি সেদিন বুঝেছিলাম। নিজেকে সেদিন আমার পাথর মনে হয়েছিল। আমি আব্বুর দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললাম, আমার আসল বাবা মা কারা আব্বু? আমার কথাই আব্বু শব্দ করে কেঁদে উঠলেন আর বললেন, প্লিজ মাই প্রিন্স, এসব বিশ্বাস করিও না, তুমি আমাদেরই মেয়ে। আব্বু শাক দিয়ার মাছ থেকে লাভ নেই, আমি সব শুনেছি আর আমি সত্যটা জানতে চাই। আমাদের কথার মাঝেই আম্মু বলে উঠলেন, তুই একজন মেয়ে ব্যবসাকারিনী মা আর একজন দুশ্চরিত্র বাবার সন্তান। বলেই উনি আমার সব কালো অতীত বলতে লাগলেন। আমি নিজের কালো অতীত জেনে বিস্মিত হলাম। ঘৃণায় রাগে দুঃখে আমি কেঁপে কেঁপে উঠছি। মনে হচ্ছে হয়তো এক্ষুনি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এসব মিথ্যে হয়ে যাক, সেটাই তখন মনে মনে ভাবছিলাম। আমি আর কথাগুলো শুনতে পারছিলাম না, তাই ওনাদের দিকে আর না তাকিয়ে নিজের রুমে চলে আসলাম। এখন আমার কি করা উচিত বুঝতেছিলাম না, কিন্তু ভীষণভাবে ইচ্ছা হচ্ছিল মরে যেতে। এসব আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। সেই সব কথা মনে পড়তেই আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম বারবার। বর্তমান আব্বু আমাকে জড়িয়ে ধরে অনেক সান্ত্বনা দিলেন, তবে আমি শুধু বললাম আমার একটু একা থাকা প্রয়োজন। আব্বু আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম ত্যাগ করলেন, আর আমি আবারও বিছানায় লাশের মতো শুয়ে পড়লাম। মিস্টার এসিপি রুদ্র মির্জা, ভালো আছো তো? রুদ্র চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে সামনের চেয়ারে বসা রিয়ান চৌধুরীর দিকে। রিয়ান বলল, আমি জানতাম না এই এলাকায় এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো। তবে ব্যাপারটা ভালোই হলো, চেয়ারম্যানের ছেলে পুলিশ। বাবা, ব্যাপারটা ভাবতেই কেমন জানি লাগছে। আরে রিয়ান চৌধুরী যে, তো থানায় কি জন্য এসেছেন? আমার বাবাই, ও সরি, মানে আমার বাবার এক বন্ধু আহান চৌধুরী, ওনার ওয়াইফ আর ওনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। ওনারা আগে এই এলাকাতেই থাকতেন, তবে ঠিক কোথায় সেটা জানেন না, সেটার জন্যই এই থানায় আসা। বলে সামনে টেবিলে একটা মেয়ের ছবি রাখলেন। দেখতে অনেকটা সুন্দর আর ইয়াং। রুদ্র ছবিটা ভালোভাবে দেখে বলল, কত বছর আগে ওনারা মিসিং হয়েছেন? তা প্রায় 22 থেকে 23 বছর তো হবেই। এতগুলো বছর পর ওনাদের খোঁজ করছেন কেন? আর ছবিটাও তো পুরনো মনে হচ্ছে, এভাবে কিভাবে খুঁজবো? তবে ভালোভাবে নাম ঠিকানা বলেছেন, আমরা খোঁজার চেষ্টা করব। এই নিন সব তথ্য। বাবাইয়ের কোনো কারণবশত দেশের বাইরে যেতে হয়েছিল, এই নিয়েই ওনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি হয়। তারপর থেকে ওনার ওয়াইফ ওনার মেয়ে নিয়ে মিসিং। বাবাই অনেক খুঁজেছিলেন, তবে পায়নি। কিন্তু কারোর থেকে জানতে পেরেছিল এই এলাকাতেই নাকি ছিলেন ওনার ওয়াইফ,
কিন্তু ওনার সেদিন দেশের বাইরে যাওয়ার কথা ছিল, তাই আর খুঁজতে পারেননি। আর এতগুলো বছরের মধ্যে উনি অনেক নাকি খুঁজেছেন, তবে তাদের দেখা পায়নি, তাই এখন থানায় আসা। বাবাই একটু অসুস্থ, তাই আমি এলাম। রুদ্র মন দিয়ে কথাগুলো শুনলো, তবে কথাগুলো তার ঠিক বিশ্বাস হলো না। এর মধ্যে কোনো রহস্য গন্ধ পাচ্ছে সে, তবে মুখে কিছু বলল না, ছাড়া। তারপর রেয়ান চলে যেতে নিলেই কাটকাট গলায় রুদ্র বলল, মিস্টার রেয়ান চৌধুরী আমার ওয়াইফের দিকে নজর না দিয়ে ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নেবেন। রেয়ান চমকে তাকালো রুদ্রর দিকে। রুদ্র তার তাকানো দেখে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার ওয়াইফের পিছনে পড়ে থাকবেন না। আর আমি জানবো না তা কি করে হয় বলেন? আমার ওয়াইফের সব খবর আমার থাকে। আমি নূরময়ীকে ভালোবাসি। চুপ, একদম চুপ। কিশোর নূরময়ী ও শুধুমাত্র আমার নূরময়ী? আর ভালোবাসি মানে? আরেকবার যদি আপনি আমার সামনে ওকে এই নামে সম্বোধন করেন, সেদিন আপনার শেষ দিন হবে। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে অনেক আগেই ওকে আমার করে নিতাম মিস্টার রুদ্র মির্জা। সেটা এই জীবনে কখনো হবে না। ও শুধু আমার, আর আমারই থাকবে মিস্টার রেয়ান চৌধুরী। রেয়ান রাগে কাঁপছে, তবে কিছু না বলেই রুদ্রর কেবিন থেকে বের হয়ে গেল। রেয়ান যেতেই রাগে রুদ্রের মাথাটা ফেটে যাচ্ছে। সে কখনো নূরের প্রতি অন্য কারোর ভালোবাসা মেনে নেবে না, না সহ্য করতে পারবে। তার সব রাগ যেন নূরের উপর গিয়ে পড়ল। তাকে যদি সে এখন সামনে পেত, একদম ঠুকে দিত। এসব ভাবতে ভাবতেই তার ফোনে কল আসলো। ফোন হাতে নিতেই দেখলো কলটা নূর করেছে। সেটা দেখে আরো রাগ হলো, তাই রাগ নিয়েই কয়েকবার রিং হতেই সেই রিসিভ করলো। নূর চঞ্চল গলায় বলল, রুদ্র, আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আর এখন আমি আমার আব্বার বাসায়। আপনি কি আমার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবেন? নূরের কথা শুনে রুদ্র রেগে চিল্লিয়ে বলল, তুমি ওখানে গিয়েছো কেন? তোমাকে না তারা যেতে মানা করেছিল? আর কি কথা ফোনে বলো। আমি অত দূর এখন যেতে পারবো না। আমি এখানে আড্ডা দিচ্ছি না নিশ্চয়ই। প্লিজ আজকেই, আমি আর কখনো দরকার হলেও বলবো না দেখা করতে। আপনি একটু আমার সাথে দেখা করুন, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে। প্লিজ প্লিজ, এসব আপনাকে বলতেই হবে রুদ্র। তুই যদি আমার সামনে থাকতি না, একদম চড়িয়ে তোর গাল লাল করে ফেলতাম। বললাম না বিজি আছি। তো রাজাইরা কথা শোনার মোটেও ইচ্ছে নেই আমার। আর যা বলার ফোনে বল, না হলে বলা লাগবে না, আমি ব্যস্ত। আপনি যদি আমাকে আমার সাথে দেখা না করেন, সত্যি বলছি আপনি আর আমাকে পাবেন না, বলে দিলাম। রুদ্র এবার বিচ্ছিরি একটা গালি দিয়েই বলল, তোর মতো মেয়ে আমার চায়ও না, তাই অহেতুক এমন আজাইরা কথা আমাকে শোনাতে আসবি না। বলেই ফোনটা কেটে দিল। রুদ্র সেদিন বেলুন নিয়ে করা নূরের কাজের জন্যই আজকে সেই সব রাগ নূরের উপর ছেড়েছে। সে নূরকে বারবার বলেছে ভার্সিটি গিয়ে দুষ্টুমি না করার জন্য, কিন্তু সে দুষ্টুমি করেছে। সাথে রেয়ানকেও নিজের প্রতি আকৃষ্ট করেছে। তার জন্যই নূরের প্রতি তার এত রাগ। সে ব্যাপারটা জানতে পেরেছে কাকতালীয়ভাবে। নূরদের ভার্সিটির সামনে একটা মৃত মেয়ের লাশ পায় আমানরা। তো সেই রাসেলের কেসে বিজি থাকায় ভীষণ কৌশল কেসটাও সে রুদ্রকে সমাধান করতে দেয়। আর সাথে ভার্সিটির সামনে থাকা সিসিটিভি ফুটেজও দেয় গত 3 মাসের। সেটা দেখতে গিয়েই সেদিন সব বেলুন নিয়ে করা নূরের দুষ্টুমিগুলো দেখতে পাই। সাথে মেয়েটার খুনিকেও দেখতে পাই, প্লাস ধরে ফেলে। নূর ফোন হাতে নিয়ে বসে আছে। সে আজকে দ্বিতীয়বারের মতো আহত হলো, কিন্তু কেন জানি সে কান্না করতে পারছে না। যেন চোখের পানি পুকুরের মতো শুকিয়ে গেছে। তার মতো ইমোশনাল মেয়ের তো কখন কেঁদে কুটে দুনিয়ায় এক করে ফেলা কথা, কিন্তু আজ কান্না আসছে না। পরিস্থিতি তাকে আজ কঠোর অনুভূতি শূন্য করে দিয়েছে। আহা, পরিস্থিতি মানুষকে কতটাই না বদলে দেয়। তাই এই দুনিয়া আপন বলতে আর কেউ নেই। রুদ্রও তাকে আজ ভীষণভাবে হার্ট করেছে। তাই সে মনে মনেই ভাবলো, মিস্টার রুদ্র মির্জা, আপনি আর আমাকে জীবনেও পাবে না। আপনাকে আর জীবনেও বিরক্ত করব না। আজকে আপনার সঙ্গে আমার ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু আপনি আমার সাথে ছিলেন না, তাই আপনাকেও আমার জীবনে আর চাই না ভেবেই চোখ বন্ধ করে নিল। আর চোখ বন্ধ করতেই রুদ্রর চেহারাটা ভেসে উঠল, আর সাথে সাথে চোখ খুলে ফেলল। সে আর কাউকে ভাবতে চায় না, সে একা থাকতে চায়। সে তার অতীত যেন ব্যথিত ভেঙে পড়লে চলবে না। তার যে এখন অনেক কাজ বাকি। নিজের লড়াই যে নিজেকেই লড়তে হবে। এখন যে পাশে কেউ নেই, সে ঠিক করলো আমি আর ভেঙে পড়বো না।
কান্না করব না, কারোর সঙ্গ চাইব না, নিজের জীবন এবার নিজের মতো করে গড়ে তুলব। আমার সত্যটা জেনে কখনোই রুদ্রের পরিবার আমাকে মেনে নেবে না, হয়তো রুদ্রও মেনে নেবে না। রুদ্র মেনে নিবে না ভাবতেই নূরের সারা শরীর কাঁপতে লাগলো কষ্টে। সে রুদ্রকে ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে ভেবেই ঘুমানোর চেষ্টা করলো আর মনে মনে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল। রুদ্র সবেমাত্র নিজের রুমে এসেছে, তার সব কিছু বিরক্ত লাগছে। এক তো এখনো পর্যন্ত রাসেলকে কেউ খুঁজে পাচ্ছে না, আর দ্বিতীয়ত নূরের সাথে বাজে ব্যবহার করেছে। রুমে চারপাশটা দেখে রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। নূর ছাড়া রুমটা মৃত মৃত লাগছে, তাই কিছু ভালো লাগছে না। সে না খেয়েই শুয়ে পড়ল। একবার ভাবলো নূরকে কল দেবে, কিন্তু পরে সে রেয়ানের কথাই মাথা আসতেই রাগী অভিমানে আর কল দেয়নি। কেন দিবে? নূর কি কখনো তার কথা শুনেছে? সবসময় নিজের ইচ্ছা মতো চলেছে। রুদ্র মনে মনে ভাবল নূর আজকে তাকে কি গুরুত্বপূর্ণ কথা বলবে বলেছে। হয়তো তার পরিবারের সাথে সব ঠিক হয়ে গেছে, আরো অনেক কথা নিজে নিজে মনে মনে ভেবে সে ঘুমানোর চেষ্টা করলো। তার নূরকে ছাড়া ভালো লাগছে না। সে নূরকে ভালোবাসে কতটুকু তার পরিমাণ জানা নেই রুদ্রর, তবে এই জীবন তার নূরকে ছাড়াই চলবে না। আব্বু, আমি আমার আসল মায়ের ঠিকানা জানতে চাই। মৃত্যুর আগে হলো ওই মহিলার চেহারা দেখতে চাই, আর আমার আসল বাবার ঠিকানাও জানতে চাই। কোথায় ওনারা? আমার কথা শুনে আব্বু আমার দিকে করুণ চোখে তাকালো, তবে কিছু বলল না। আমি আহত গলায় বললাম, আব্বু, আমার আসল মা যে আমাকে তোমাদের কাছে দিয়ে দিল, এতে লাভ কি হলো? আমি যে এখন মায়ের ভালোবাসা পাইনি, অন্তত ওনার কাছে থাকলে আমি সেইটুকু তো পেতাম। আমি একটু মায়ের ভালোবাসা চাই আব্বু। ও আব্বু, আমি একটু হলেও তো মায়ের ভালোবাসা চাই। আমি আমার আসল মায়ের সব সত্য জেনেও যে ওনাকে আমি ঘৃণা করতে পারছি না, কারণ মায়েরা কখনো তার সন্তানের কাছে খারাপ হয় না। উনি হয়তো এমনটা পরিস্থিতির শিকার হয়েই করেছেন। আমার আসল মা যেমনই হোক না কেন, আমি ওনাকে দেখতে চাই, ওনার শরীরের ঘ্রাণ নিতে চাই, মায়ের আদর চাই। আব্বু প্লিজ, তুমি আমাকে ঠিকানা দাও। আব্বু আমার কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠল, তবে আমার পাথর হয়ে যাওয়া হৃদয়ের ফলে আমার কান্না এলো না। নিজে এত বড় সত্য জানতে পেরে যেন আমি পাথরের নাহি হয়ে গেলাম। একবারও কান্না করলাম না, কোনোভাবেই পারলাম না চোখের জল আনতে। আব্বু আমাকে জড়িয়ে ধরে বললেন, মাই প্রিন্স, সেখানে অনেক বিপদ, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। শোনো আপা, মানে তোমার আম্মু কিন্তু আগে এমন ছিল না, জ্ঞান হলো জানা নেই। আর আমি যতটুকু জানি তোমার বাবা এই দেশে নেই, আর তোমার আম্মুর সঠিক ঠিকানা আমার জানা নেই, কিন্তু লাস্ট যেখানে দেখা হয়েছিল। সে এলাকার নাম বলে আব্বু কথা শেষ করলো। আব্বুর দেওয়া এলাকার ঠিকানা শুনে আমি অবাক হলাম। এটা তো শহরের বাইরে, তবুও নিজেকে সামলিয়ে বললাম, আমি ওনার সাথে দেখা করতে চাই আব্বু। আব্বু বললেন, সেখানে অনেক বিপদ, তুমি একা মেয়ে হয়ে এসব নিতে পারবে না। তোমার মাকে খোঁজা এত সহজ ব্যাপার না। তোমার মা একজন ছদ্মবেশী, কখনো কোনো রূপ নেই, সেটা কেউ জানে না। ওনার নাম শায়লা খাতুন, সেটাই মনে রাখবে। আমি আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি প্রচুর ভীতু আব্বু, তবে দুর্বল নয়। আমি পারবো, দেখিও আমি পারবো। আমাকে পারতেই হবে, যেভাবেই হোক আমি আমার মাকে খুঁজে বের করব। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি একা মেয়ে মা আমার, এমন করিও না। যদি কেউ ভুলক্রমে জেনেও যায় তুমি শায়লা আপার মেয়ে, তখন তোমার উপরে সবাই ঝাঁপিয়ে পড়বে, কারণ তোমার মায়ের শত্রুর অভাব নেই। তাই যেভাবে জীবনযাপন করেছো সেভাবেই করো। আর রুদ্র বাবার কথা একবার ভাবো, সে জানতে পারলে কি হবে? সে কি তোমাকে যেতে দিবে কখনো সেখানে? প্রিন্সেস আমার, বাচ্চামা করিও না। রুদ্রর নাম শুনে গত রাতের কথা মনে পড়ে গেল, আর রাগে শরীর কাঁপতে লাগলো। তাই মনে মনে ভাবলাম, আমি মারা যাই কিংবা বেঁচে থাকি, এতে ওনার কিচ্ছু যায় আসে না বাবা। ওনার এখন আমাকে নিয়ে ভাবার আর আমার কথা শোনার কোনো টাইম নেই। সে কেন আমাকে নিয়ে চিন্তা করবে? তবে মুখে বললাম, তা নিয়ে তুমি চিন্তা করো না আব্বু। সেখানে তোমার থাকা খাওয়ার জন্য অনেক টাকা লাগবে, কারণ তোমার মাকে খুঁজে পাওয়া এত সহজ ব্যাপার না। রুদ্র থাকবে তোমার সাথে, তবুও আমার থেকে টাকাটা নিবে তুমি।
আমার কাছে যথেষ্ট টাকা ছিল, রুদ্রই দিয়েছিল কেনাকাটা করার জন্য, কিন্তু সেগুলো আমি রেখে দিয়েছিলাম। কিন্তু টাকাগুলো হবে কি না জানি না, তাই আব্বুর দেওয়া টাকাগুলোও নিলাম। আমি রেডি হয়ে নিলাম অন্য এক জায়গাতে, অন্য এক পরিবেশে আর অন্য এক উদ্দেশ্যে যাবার জন্য। জানি না সামনে কি আছে আমার জন্য, তবে আমার মাকে আমার চাই যথেষ্ট কাপড়, ফল কাটা ধারালো ছুরি, আরও যাবতীয় লাগতে পারে এমন জিনিস নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের ব্যাগে। এটা কিছুক্ষণ আগে আব্বু দিয়ে গিয়েছিল। আব্বু কখনো আমাকে যেতে দিত না একা, কিন্তু আমি বলেছিলাম রুদ্রও আমার সাথে যাবে, যা সম্পূর্ণ মিথ্যা। আমার কিছু হয়ে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। এই দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো কারণ আমি খুঁজে পাইনি, বরং আমার মতো অপয়া না থাকলেই সবার জীবন সুন্দর হবে ভেবেই তাচ্ছিল্য হাসলাম। নিজেকে আমি শক্ত করে নিলাম আর ভেবে নিলাম, নূর, সামনের পথ অনেক কঠিন, তবে তোকে চেষ্টা করতে হবে। কেন করলো উনি তোর সাথে এমন, সব জানতে হবে। কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে ভেবেই নিজেও রেডি হয়ে নিলাম। গোল জামা হাঁটু পর্যন্ত, জিন্স প্যান্ট, মাথায় উঁচু করে ঝুঁটি করা, জামার ওপর কোটি, পায়ে কিডস, মেকআপবিহীন চেহারায় মাস্ক লাগিয়ে নিলাম। ব্যাস, আমি রেডি। আব্বুর বাসা থেকে বের হওয়ার সময় আম্মুকে দেখলাম না। হয়তো আম্মুর আমার জন্য কিছু যায় আসে না, তবে আজকে আর মন খারাপ হলো না। নিজেকে কেমন জানি অনুভূতিহীন লাগছে। তবে আব্বু আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার আগামী পথ ভালো হোক, আর তুমি আর রুদ্র সাবধানে যেও। আমি বাঁকা হেসে আব্বুকে বললাম, আব্বু আসি, যদি ফিরি আম্মুকে নিয়ে ফিরবো, না হলে তুমি আর আমার চেহারা দেখবে না। বলেই সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যের জন্য। রুদ্র ফাইনালি রাসেলের এলাকা খুঁজে পেয়ে গেছে, কিন্তু আছে কোথায় সেটা জানতে পারেনি। আর এটাও জেনেছে তার আসল মালিক কোনো ছেলে নয়, বরং একজন মহিলা, নাম সাইলা খাতুন। আমানের কথা শুনে রুদ্রের মুখে হাসি ফুটে উঠল আর বলল, এবার মাঠে আমিও নামছি, আর কোনো মেয়ের জীবন আমি নষ্ট হতে দিব না। বলেই ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর অ্যাড্রেসটা আমান সেন্ড করতেই রুদ্র সেদিকে তাকিয়েই বলল, শায়লা খাতুন, আপনি মেন কালপ্রিট, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বলেই সেখানে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। রুদ্রর পরিবারের সবাইকে বলল সে ব্যবসার কাজে শহরের বাইরে যাচ্ছে। নূরকে কল অবশ্য দিয়েছিল, যত মান অভিমান থাকুক তাদের মধ্যে, তার ফিরতে দেরি হবে হয়তো, কারণ কেসটা অনেক জটিল, তাই নূরকে জানানোর দরকার। কিন্তু নূরের ফোন বন্ধ। কয়েকবার ট্রাই করলো, কিন্তু ফোন বন্ধ। তাই রুদ্র মারিয়াকে কল করে বলল নূরকে যেন তার খবরটা দিয়ে দেয়। তারপর সে পুলিশ টিম নিয়ে খুব সাবধানে বেরিয়ে পড়ল। সূর্যটা মাথার উপর চিকচিক করছে, গরমে ঘেমে একাকার আমি। ঘামের কারণে শরীরে লেপ্টে থাকা জামাটা ঠিক করে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকগুলো অচেনা মুখ, যাদের এই জীবনে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমি আব্বুর দেওয়া সে এলাকার ঠিকানা এসে পৌঁছালাম মাত্র, তবে এতগুলো অচেনা মানুষ দেখে ভয়ে আমার গা ছমছম করে উঠল। আগে কখনো আমি বাসা থেকে একা বের হইনি তাই না, আগে বহুবার আমি একা একা এখানে সেখানে ঘুরে বেরিয়েছি, তবুও আজ আমার হঠাৎ ভয় লাগছে। কিন্তু ভয় পেলে চলবে না, এখন আমাকে অনেক শক্ত হতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলে বাড়ি খোঁজায় মন দিলাম। কারণ আব্বুর থেকে যতটুকু শুনেছি, একদিনে তো আর আমার আসল মাকে খুঁজে পাবো না। জায়গাটা শহরে একটুখানি বাইরে হলেও পুরোপুরি গ্রাম নয়, অনেকটা শহরের ছোঁয়া আছে। সাধারণ দেখা যায় গ্রাম সবুজ ঘাস দিয়ে ভরপুর, মাঠে বাচ্চাদের ছোটাছুটি, আশেপাশে মানুষের গিজগিজ টিনের ঘর বাড়ি। কিন্তু এখানে তেমন কিছু নেই, আছে শুধু বড় বড় কয়েকটা বিল্ডিং, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভালো জামা কাপড়ের পরিধান করা ছেলে মেয়ে, অনেকটা বড় বড় রেস্টুরেন্ট। তবে বেশ সুন্দর জায়গাটা। আমি এবার আশেপাশে দেখতে লাগলাম কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা, কারণ হোটেল পাওয়া গেলেও সেখানে একা থাকার মতো সাহস করলাম না। তার চাইতে ভালো একটা ফ্ল্যাট ভাড়া করা, যেই ভাবা সেই কাজ। আমি হাঁটতে হাঁটতে একটা দোতলা বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়িটা মাঝারি সাইজের, পুরো বাউন্ডারি করা, দরজার দারোয়ান বসে আছে। তবে সাইনবোর্ডে লেখা আছে বাড়ির নাম বুলবুলি। নামটা পরে অবশ্য আমি হেসে উঠেছিলাম, এমন অদ্ভুত নামও যে কেউ রাখতে পারে আগে জানা ছিল না। তারপর বাড়ির মালিকের নাম হচ্ছে মিশা সওদাগর। নামটা পড়তেই আমার চোখ বড় বড় হয়ে গেল, আর মনে মনে ভাবলাম এটা সাকিব খানের জানে দুশ্মন মিশা সওদাগরের বাড়ি নয় তো। কিন্তু আমার নিজের কপালে চাপড় দিয়ে বললাম,
ওনার কেন এই বাড়ি হবে? নূর, তুই যেমন আজাইরা তোর ভাবলাগুলো তেমন আজাইরা। আর নিচে লেখা ছিল বাড়ি ভাড়া দেওয়া হবে। বাড়িটার নাম আমার এত পছন্দ হয়েছিল যে ঠিক করলাম এখানেই রুম ভাড়া নেব। আমি অল্প হেঁটে দারোয়ানের কাছে গিয়ে বললাম, আঙ্কেল, আপনাদের মালিক কি বাসায় আছেন? আসলে আমি বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছি। দারোয়ান আঙ্কেল আমাকে নিচ থেকে ওপর পর্যন্ত স্ক্যান করে বললেন, আমি ভিতরে গিয়ে জিজ্ঞাসায় আসি, আপনি হারান? দারোয়ান আঙ্কেল গেটের ভিতরে চলে গেলেন। তার কয়েক মিনিট পর ফিরে এসে আমাকে বললেন, স্যার, আপনারে ভেতরে ডাকে। আমি ঠিক আছে বলে ভেতরে প্রবেশ করলাম। বাইরে থেকে যতটুকু সুন্দর লেগেছিল ভিতর থেকে তার চাইতেও দ্বিগুণ সুন্দর লাগছে। আমার মনে হলো আমি কোনো ফুলের বাগানে চলে আসছি। মনোমুগ্ধকর, ঘ্রাণ মুগ্ধকর পরিবেশ। আহাস, মনে হলো এখানেই থেকে যাই। তবে নিজের অতীতের কথা মনে পড়তেই আমার ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল। আমি চেহারা গম্ভীর করে দরজার কাছে এসে কলিং বেল বাজালাম। কলিং বেল দেওয়ার কয়েক সেকেন্ড পর দরজা খুলে দিল একজন মধ্যবয়সী মহিলা। দুই পাশে দুটো বেনি করা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে গাঢ় কাজল, মুখে গাঢ় পাউডার, আর শাড়িটা কেমন জানি করে পরা। মহিলাটাকে আমার কাছে একেবারে ক্রিম আপার মতো লাগলো। দেখতেও ছিল অনেকটা তেমনই। মহিলাটা হঠাৎ আমাকে দেখে কোমর থেকে একটা কালো চশমা চোখে দিতে দিতে বললেন, আয়াম হলাম চম্পা জ্বালানি। আমি সবাইরে জ্বালাইয়া পুরাইয়া যাই, কিন্তু নিবাইয়া যাই না। হাউ আর ইউকে তুমি? ওনার কথা শুনে মনে মনে দম ফাটানো হাসি দিলাম, তবে চেহারা স্বাভাবিক রেখে বললাম, আমি এলিজা আহমেদ। মিথ্যা বললাম, কারণ আব্বু বলেছেন এখানে এসে যেন কাউকে নিজের আসল পরিচয় না দেই। আসলে আমি এখানে একটা কলেজে ভর্তি হয়েছি, নতুন, আর এখানে আমার পরিচিত কেউ নেই। আমি একটা রুম ভাড়া নিতে এসেছি। ও আইসা, আসো আসো, আমার মালিক বাসায় আছেন, তুমি গিয়া সোফায় বসো। আমি ভেতরে প্রবেশ করতেই মুগ্ধতা যেন আমাকে ছুঁয়ে গেল। এত সুন্দর গোছানো প্রত্যেকটা জায়গা। আমি ভালোভাবে দেখে বুঝলাম ফ্ল্যাটটা 4-5 রুমের হয়তো। আমি বসে রুমে গিয়ে সোফায় বসলাম, তারপর ভালোভাবে সব জায়গায় দেখতে লাগলাম। আমার দেখার মাঝেই চম্পা আন্টি বললেন, এই অলিজা, তুমি কি কিছু খাইবা? আমি ঠোঁট চেপে হেসে বললাম, আমার নাম এলিজা। এলিজা নই, অলিজা নই। কিছু খাবো না, তবে 1 গ্লাস পানি হলে ভালো হতো। আর বাড়িওয়ালা আঙ্কেল কই? চম্পা জ্বালানি আন্টি খিলখিল করে হেসে উঠে বললেন, আরে আর কইও না, আমি ঠিকভাবে সাধু ভাষা উচ্চারণ করতে পারি না, একটু আধটু পারি যা। আমারে ছোট সাহেব শিখিয়েছেন, আর বড় মালিক এখন আইয়া পড়ব, আর আমি পানি আনতে যাই, কেমন? আমি শুধু মুচকি হাসলাম, তবে কিছু বললাম না। কিছুক্ষণের মাঝে এক ভদ্রলোক পাশের রুম থেকে বের হলেন। তেমন একটা বৃদ্ধ নন, তবে আমার আব্বুর থেকে খানিকটা বড় হবেন হয়তো। ওনাকে দেখেই আমি দাঁড়িয়ে সালাম দিলাম। উনি আমার সালামের জবাব দিয়ে বসতে বসতেই বললেন, আমি বসতেই উনি বললেন, আমি মিশা সওদাগর, এই বাড়ির মালিক। তুমি নিশ্চয়ই বাড়ি ভাড়ার জন্য এসেছো? জি স্যার, আমি বাড়ি ভাড়ার জন্য এসেছি। একা নাকি? পরিবার কই? আমি জিভা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বললাম, আমি এলিজা আহমেদ। আমার বাবা নেই। আমার আম্মু কাপড়ের ব্যবসা করেন। আমার পড়ালেখার জন্য এখানে আসা। আম্মু আমার অন্য জায়গায়। আমি এখানে নতুন থাকারও কোনো জায়গা নেই, তাই একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য এখানে আসা। আমার ছোটবেলা থেকে একা একা থাকার অভ্যেস আছে, তাই আম্মু সবসময় আমার সাথে থাকে না, আর থাকতেও পারে না। ওনার ব্যবসা সামলাতে হয়, না হলে আমাদের পেট চলবে কি করে? আমি রুম ভাড়া পেলেই আম্মু আসবেন। অনেকটা ইমোশনাল নিয়েই বললাম। উনি আমার দিকে মায়াবী চোখে তাকালেন। বুঝতে পারলাম আমার ইমোশনাল ড্রামা দিয়েই কাজ দিয়েছে। আমি কখনো কারোর ফিলিংস নিয়ে খেলতে চাই না, কিন্তু আজ আমি নিরুপায়। রুদ্র যদি আমার সাথে থাকতো তাহলে এত কষ্ট করতে হতো না। তারপর উনি অনেক কিছু জানতে চাইলেন। আমিও স্মার্টভাবে জবাব দিলাম সব প্রশ্নের। এক প্রকার উনি আমার ইমোশনাল ড্রামায় ফেঁসে গেলেন। তারপর বললেন, দোতলায় একটা রুম খালি আছে, সেখানে থাকতে পারো। মাসে কিন্তু 4000 করে দিতে হবে। আর আমার এখানে অনেক ভাড়াটে আছে, কারোর সাথে ঝামেলা করবে না।
আর আমার 2 ছেলে আহনাফ সৌদাগর আর আরাফ সৌদাগর ও আমার ছোট ছেলে। তবে আরাফ ভীষণ দুষ্ট, এবার ক্লাস 5-এ উঠেছে, কিন্তু এখনও বাচ্চামো করে। আর আহনাফ আমার বড় ছেলে, সে আমার ব্যবসা সামলায় আর সে অবিবাহিত। তাই আমি আমাদের এই বাড়িতে কোনো ইয়ং মেয়ে থাকতে দেই না, কিন্তু তোমার অবস্থা ভালো না তাই থাকতে দিলাম, বুঝেছো? আর আমার মিসেস বুবলি সৌদাগর, উনি একটু খিটখিট টাইপের, তাই কিছু বললে চুপ করে থাকবা। ওনার কথায় শুনে খুশি হলাম। বাহ, লোকটা আসলেই আমার চাইতো বোকা। রুদ্র যদি এইগুলো শুনতেন তাহলে চোখ বড় বড় করে তাকিয়ে বলতেন, বাহ নূর বাহ, বেশ ভালোই তো ড্রামা করতে জানো। ভাবতে মনে মনে হাসলাম, তবে রুদ্রের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। কিন্তু বাড়ির নাম যে ওনার ওয়াইফের নামে রেখেছেন সেটা ভেবেই ওনার চোখে আড়ালে হাসলাম। আমার ভাবনার মাঝে আঙ্কেল বললেন, আমাদের কাজের মেয়ে চম্পার সাথে যাও তুমি, সে তোমাকে রুম দেখিয়ে দিবে। আমি হেসে চম্পা জ্বালানি আন্টির সাথে দোতলায় উঠতে গেলাম। রুদ্ররা একটা হোটেলে থাকছে, তাও মিথ্যা পরিচয় দিয়ে। তারা নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছে, কারণ তাদের এখানে আসার খবর যদি বাইরে কেউ জানতে পারে তাহলে অপরাধীরা সাবধান হয়ে যাবে, তখন কেসটা জটিল থেকে জটিল হয়ে যাবে। রুদ্র নিজের একটা আলাদা রুম নিয়ে তার সুবিধার জন্য, আর পাশের রুমটা আমানের জন্য। এবার তারা মিলেই কেসটা সামলাবে। রুদ্ররা সবাই ফ্রেশ হয়ে অল্প খেয়ে দিয়ে মাঠে নেমে পড়ল রাসেল আর শাইলা খাতুনের খোঁজে। আশেপাশে যাকে দেখছে সবাইকে কৌশলে জিজ্ঞাসা করছে তাদের ঠিকানা, কিন্তু কেউ আসল ঠিকানা বলতে পারছে না, অনেক তাদের চিনতেও পারছে না। কিন্তু রুদ্র আমানকে বলল, আমান, আমার মনে হয় তারা ছদ্মবেশে আছে, নাহলে এত সময় তাদের খুঁজে পেয়ে যেতাম। অনেক পাক্কা খেলোয়াড় ওরা। ঠিক বলেছিস, কোথায় যে ঘাপটি মেরে বসে আছে কে জানে। যেখানে ঘাপটি মেরে বসে থাক, আমি খুঁজে বের করবই করব। বলেই চোখ মুখ শক্ত করে ফেললো। তারপর তারা আবার কাজে লেগে পড়ল। বাবাই ওনারা খুঁজছেন মামনি আর ফায়জাকে। এতগুলো দিন হয়ে গেল, এখন পর্যন্ত তাদের খুঁজে বের করতে পারিনি। না বাবাই, তবে ওনাদের মনে হয় এই এলাকাতেই নাকি মামনেরা নেই। সায়ু, তুমি আমার থেকে আমার মেয়েকে আর কত দূরে রাখতে পারবে না? এবার আমি ঠিক তোমাকে খুঁজে বের করবই। যদি পাতালে থাকো, সেখান থেকে হলো তোমাকে আমি খুঁজে বের করবই করব। আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি খারাপ ছিলাম, তাই বলে তুমি আমার মেয়েকে অন্য কারো হাতে তুলে দিবে, এবার আর তা হবে না। প্রথমে তোমাকে খুঁজে পাওয়ার দরকার, তারপর জানতে পারবো আমার মেয়ে ফায়জা কোথায়। আর আমার মেয়েকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, ওকে আমার কাছেই রাখবো। আমার মেয়েকে আমার থেকে দূরে রেখে আমাকে অনেক কষ্ট দিয়েছো, কিন্তু আর না। বলেই চোখ বন্ধ করে ফাইজার ছোটবেলায় চেহারা মনে করে চেষ্টা করলেন। নূর যখন তার মায়ের পেটে, তখন থেকে আহান চৌধুরী মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন ফাইজা চৌধুরী। উনি অবশ্য জানতেন না ছেলে হবে কিনা মেয়ে, তবু উনি চাইতেন যেন ওনার সায়ুর মতো একটা মেয়ে হোক। ম্যাডাম, তারা তো আমাগো পিছনে হাত ধুইয়া পইরা আছে, বেটাগুলা এখানে পর্যন্ত চইলা আইছে। সাইলা খাতুন রুটি দিয়ে মাংসের ঝোল খাচ্ছিলেন, কিন্তু রাসেলের কথা শুনে খাওয়া থামিয়ে বাঁকা হেসে রাসেলের দিকে তাকিয়ে বললেন, রাসেল, তোর কি মনে হয় সাইলা খাতুন গুখায়? লোক আমারও আছে, তার আসার খবরটা আমি অনেক আগেই পেয়েছি। তবে এই সাইলা খাতুনের সাথে পেরে ওঠা এত সহজ না। এই মাঠে আমি পুরনো খেলোয়াড়, আজ পর্যন্ত কেউ আমার একটা চুলও ছিটতে পারে না, সেখানে ওই ইয়াং পুলিশগুলা কি করবে? বলেই আবার খাওয়ায় মন দিলেন। রাসেল মনে মনে কিছুটা স্বস্তি পেলেও তার ম্যাডাম কেমন সে জানে, আর তার ম্যাডামের একটা মাত্র দুর্বলতা, আর সেটা ওনার মেয়ে। এছাড়া উনি আর কিছুই ভয় পান না। ভীষণ চালাক চতুর একজন মহিলা উনি। সাইলা খাতুন খেতে খেতে বললেন, 18 বছরের নিচে 10টা মেয়ের ব্যবস্থা কর, বড় স্যার চেয়েছেন। কাজ হইয়া যাইব ম্যাডাম। যে ফ্ল্যাটটা আমাকে থাকতে দিয়েছেন সেটা 2 রুমের মধ্যে সীমাবদ্ধ, একটা রান্নাঘর আর একটা বেডরুম প্লাস ওয়াশরুম। বেশ ভালোই লেগেছে রুমটা। আমি ফ্রেশ হয়ে আব্বুকে কল দিয়ে সব বললাম। ও বলে রাখা ভালো, এখানে আসার আগেই আমি আমার পুরনো সিমটা বদলে ফেলেছি,
আব্বুর থেকে একটা নতুন সিম নিয়ে ফোন ঢুকিয়ে দিয়েছিলাম, যে নাম্বারটা শুধু আব্বুর কাছেই আছে। আব্বুকে আমি মিথ্যে বললাম যে আমি রুদ্রর সাথে উঠেছি একটা হোটেলে। আমি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলাম, জীবনটা আমার হুট করেই বদলে গেল। কোথায় ছিলাম আর কোথায় আছি, আর একদিনের ব্যবধানে আমি অনেকটাই বদলে গেছি। হয়তো এটাকেই বলে সব পরিস্থিতির শিকার। আজ আমিও পরিস্থিতির শিকার হয়েছি। আমার আসল আম্মুর কাছে আসার একটাই উদ্দেশ্য, ওনাকে সঠিক পথ দেখানো। হয়তো ওনার কাজটা ওনার রক্তে মিশে গেছে, কিন্তু উনি নিশ্চয়ই আমার কথা শুনবে। আম্মুকে অন্ধকার জগৎ থেকে বের করে ওনাকে নিয়ে আমি বহু দূরে চলে যাব। নতুন একটা জীবন শুরু করব, যেখানে কেউ চেনা জানা থাকবে না। ভেবেই আমি চোখ বন্ধ করলাম আর ভাবতে লাগলাম, রুদ্র কখনো আমার কাজটাকে সাপোর্ট করবে না, কারণ সে একজন সৎ পুলিশ। সে আম্মু তো ভাবতে কেঁপে উঠলাম। রুদ্র, আপনি আমাকে কখনো আর মেনে নেবেন না। আমি যে কাজ করতে যাচ্ছি সেটা জানতে পারলে আপনি জাস্ট আমাকে খুন করে ফেলবেন। তবুও আমি নিরুপায়। উনি আমার গর্ভধারিণী মা, ওনাকে সঠিক পথ দেখানোর আমার কর্তব্য। আপনি আমায় ক্ষমা করে দিবেন। আমি আপনার বিশ্বাস ভালোবাসার যোগ্য নই, আর সেদিন করা আপনার ব্যবহারগুলো আমার জীবনেও ভুলব না। আপনাকে পাশে চেয়েছিলাম কিন্তু পাইনি, আর বাকি জীবনেও চাইব না। এই অভিমান আপনি কখনো ভাঙাতে পারবে না মিস্টার রুদ্র মির্জা। সেই সুযোগটাও আপনি পাবেন না। আমি আর কখনো আপনার কাছে ফিরব না। সকালে আমার ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির শব্দে। আমার বিছানার একটু পাশে একটা জানালা, যেটা দিয়ে হালকা হালকা রোদও এসে পড়েছে আমার চোখে মুখে। সেই দিকে তাকিয়ে আমি উঠে বসলাম। ফোন হাতে দিতে দেখলাম সকাল 7টা বাজে। পেটে প্রচুর খিদা। গত রাতে কিছু খাওয়া হয়নি। এখানে তো আমার কেউ নেই যে ডেকে খাবার দেবে। কেমন জানি নিজেকে একা একা মনে হলো। তবে সেসব চিন্তা বাদ দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে সেখানে আমি আয়নার সামনে নিজেকে দেখে নিলাম। কেমন জানি কাল হয়ে শুকিয়ে গেছি। চেহারার অবস্থা ভীষণ বাজে। তবে হাতে নাকে কানে কোনো জুয়েলারি নেই। আমি সব আব্বুর বাসায় রেখে এসেছি, কারণ আমি বিবাহিত জানলে অবশ্য হাজবেন্ড ছাড়া কেউ বাসা ভাড়া দেবে না। তাই ভাবলাম অবিবাহিত পরিচয় দেব না। এমনিও আমি রুদ্রর কাছে ফিরছি না। সেসব চিন্তা বাদ দিয়ে আমি ঘুমানোর জামা বদলিয়ে একটা সালোয়ার কামিজ পরে নিলাম। তারপর চুলগুলো বেনি করে মাথায় কাপড় দিলাম। বাইরে যেতে হবে খাবারগুলো আনার জন্য, তারপরে নিজের কাজে বেরিয়ে পড়ব। আমি নিজের বাগানে যেতে কারোর সাথে ধাক্কা লাগলো। কার সাথে লাগলো দেখার জন্য চোখ তুলতে সামনে থাকা ব্যক্তিটি বললেন, এই মিস, কে আপনি আর এখানে কি করছেন? চোখ কি হাতে নিয়ে হাঁটেন নাকি? আমি ভালোভাবে লোকটাকে স্ক্যান করতে লাগলাম। হাঁটু পর্যন্ত প্যান্ট, হাত কাটা টি শার্ট, শ্যামলা দেখতে, আর কাল ভর্তি দাড়ি। যদি রুদ্র আমার জীবনে না থাকতো অবশ্যই আমি এই ছেলেটার উপর ক্রাশ খেতাম। তবে আমি সেদিকে পাত্তা না দিয়ে বললাম, আমি এলিজা আহমেদ, এই বাসার নতুন ভাড়াটিয়া। আর আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি, বরং আপনি তাড়াহুড়ো করে আসছিলেন, তাই নিজের দোষ অন্যের উপর দিবেন না। উনি আমার কথা শুনে আমাকে স্ক্যান করতে লাগলেন। তারপর বললেন, ও আচ্ছা, নতুন ভাড়াটিয়া। আমি তোমার বাড়ির মালিকের বড় ছেলে আহনাফ সওদাগর। সো আমার সাথে ভালো ব্যবহার করবে মিস এলিজা আহমেদ। তা এত সকালে যাচ্ছ কোথায়? ওনার কথায় বিরক্ত হলাম। চেনা নেই জানা নেই অমনি মোতাব্বারি করতে চলে আসলো। তাই একটু রাগ নেই বললাম, মালিকের ছেলে হতে পারেন, মালিক তো আর নন। আর আমি যেখানে যাই না কেন তাতে আপনার কি? বলেই আমি হাঁটা ধরলাম। আমার কথা শুনে উনি অবাক হলেন। তারপর আমার চাওয়ার দিকে তাকিয়ে বললেন, এত ভাব ভালো না। ওনার কথা শুনে মনে মনে ভাবলাম, আসছে বাড়ির মালিকের বড় ছেলে যথেষ্ট বাজাইরা। বলেই আমি নিজের কাজে চলে গেলাম। ফোনের রিংটোন বাজার কারণে রুদ্রর ঘুমটা ছুটে যায়। রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা বেজে যায়। গতকাল তাদের প্রচুর প্রেশার গিয়েছে। রুদ্র এবার আদো আদো চোখ খুলে ফোনের দিকে তাকালো। তার ফোনে আমান কল করেছে। টাইম দেখে বুঝলো মাত্র 8টা বাজে। সে বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে আমান বলল, রুদ্র, ঘুম থেকে উঠেছিস? সবাই তোর জন্য অপেক্ষা করছি। 10 মিনিটের মধ্যে আসছি আমি। বলেই ফোনটা রেখে দিল। রুদ্র অলসতা ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হচ্ছে, কিন্তু হঠাৎ নূরের কথা মনে পড়তে সে অবাক হয়। সে কিছুদিন ধরে এত কাজের প্রেশারে আছে যে নূরের কথা ঠিকভাবে চিন্তাও করতে পারছে না। সে দ্রুত ফোন দেখতে লাগলো। না, নূর একবারের জন্য কল করেনি তাকে। তাহলে কি নূর সত্যি সত্যি তার উপর অভিমান করেছে?
রুদ্র মনে মনে ভাবলো এই কেসটা সমাধান করে সে দ্রুত নূরের কাছে ফিরবে আর চটপট করে অভিমানটা ভেঙে দেবে। সে ফোনে একবার নূরের ছবি দেখে নিল। মেয়েটা এখনো তার সবকিছুই নূরহীন জীবন যেন রুদ্রর জন্য বিষাক্তময়। সে দ্রুত রেডি হয়ে রুম ত্যাগ করলো। কলিং বেল বাজতেই রেহেলা খান দরজা খুলে দিল, আর দরজা খুলতেই দেখতে পাই মারিয়া মির্জাকে। মারিয়া হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো। তুমি ভালো আছো? আর ভেতরে এসো। আমিও ভালো আন্টি। তবে নূর কই? ওকে ফোনেও পাচ্ছি না, কয়দিন ধরে ভার্সিটিও যাচ্ছে না। কি হয়েছে ওর? মারিয়ার কথা শুনে রেহেলা খানের মুখটা কালো হয়ে গেল। নূর কোথায় সেটা উনি নিজেও জানে না, তাই মারিয়াকে বললেন, আসলে নূর তো গতকাল সকালে এখান থেকে চলে গিয়েছে, তোমার বাসায় যায়নি। নূর তো আমাদের বাসায় ফেরেনি, আর না ভাইয়ার কাছে গিয়েছে, কারণ ভাইয়া এখন শহরের বাইরে। তাহলে নূর কোথায় গেছে? আমিও জানি না নূর কোথায়। আন্টি, আপনি মজা করছেন না তো? দেখো, তোমার সাথে কেন আমি মজা করতে যাব? যে সম্পর্ক আমাদের মধ্যে নেই। আর যদি আমি মিথ্যা বলি তাহলে তুমি পুরো বাসা খুঁজে দেখো। মারিয়া কিছু ভাবতে পারল না। ভয় চিন্তা নিয়ে সে নূরের বাসা ত্যাগ করলো। মারিয়া নিজের বাসায় এসে সব কথা খুলে বলতেই সবাই ঘাবড়ে যায়। সবাই অনেক চিন্তায় পড়ে যায় নূরের জন্য। মেয়েটা গেল কই? আমি কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তখন ঠিক সকাল 11টা বাজে। অনেক রোদ, তবু আমি হেঁটে চলেছি। আর আশেপাশে কয়েকজন থেকে চালাকের সাথে জিজ্ঞাসা করছি শাইলা খাতুনকে চিনে কিনা, কিংবা থাকে কোথায় ইত্যাদি। কিন্তু প্রায় 1 ঘন্টা খুঁজেও কোনো লাভ হলো না। কেউ সঠিকভাবে বলতেই পারছে না। আর বেশি গরমের কারণে আমার গলা শুকিয়ে এলো পানি খাওয়ার জন্য। তাই একটা দোকান থেকে পানির বোতল কিনতে কিনতে ওই দোকানদারকে বললাম, ভাইয়া শাইলা খাতুনের বাড়িটা কোন দিকে বলবেন? দোকানদার ভাই আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন, তারপর বললেন, একই ঠিকানায় কালকে কতগুলো ছেলে এসে খোঁজ করছে। ওনার কথায় আমি চমকে গেলাম, তবে নিজেকে সামলিয়ে বললাম, কারা ছিল তারা আর কি কি খুঁজছিল? দোকানদার ভাই স্বাভাবিকভাবেই বললেন, তা তো আমি জানি না, আর কে খুঁজতেছে তাও আমি জানি না। তাদের এই এলাকায় অবশ্যই নতুন দেখেছি, আর তোমাকেও মনে হচ্ছে নতুন। আর তোমরা সবাই শায়লা খাতুনকে কেন খুঁজছো? ওনার কথায় আমি ঘাবড়ে গেলাম, তবে নিজেকে যথেষ্ট শান্ত করে বললাম, আমি নতুন এই এলাকায়। তবে ওনারা শায়লা খাতুনকে কেন খুঁজছেন জানা নেই আমার। আমি তো নাচ শেখার জন্যই ওনাকে খুঁজছি। দোকানদার মনে হয় আমার কথা বিশ্বাস করছেন, তাই বললেন, আমি তো জানি না শায়লা খাতুন কোথায় থাকে, আর এই নামে কেউ এই এলাকায় থাকে কিনা তাও জানি না। আমি হাতে ওনার থেকে পানির বোতলটা নিয়ে বললাম, ও আচ্ছা, সমস্যা নেই, আমি পরে খুঁজে নেব বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম, না হলে ধরা পড়ে যেতাম। দুপুরে ক্লান্ত হয়ে ওই ভাড়া বাসায় ফিরছিলাম। যখনই আমি সিঁড়িতে দুতলায় উঠতে যাব, তখনই বাড়ির মালিকের বাসা থেকে একটা গানটা কেউ গেয়ে উঠল। কণ্ঠটা মারাত্মক সুন্দর ছিল, তাই আমি ওপরে না তাকিয়ে সিঁড়ির এখানে দাঁড়িয়ে শুনতে লাগলাম। তবে যখন গানের আওয়াজ আর পাইনি, তখন হেসে সিঁড়ি দিয়ে নিজের ভাড়া নেওয়া রুমে চলে আসলাম। গানটা আমার সবচাইতে প্রিয় গান, তাই সেটা শোনার লোভ সামলাতে পারলাম না। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। কে গিয়েছিল জানা নেই আমার। আমি রেস্টুরেন্টে থেকে দুপুরের খাবার খেয়ে এসেছি, তাই ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দিলাম। তারপর ভাবলাম বিকালে আবার বের হব অন্য জায়গায়, খুঁজবো ভেবেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। ভাইয়া, আমি মুভ অন করতে চাই। তুমি যত তাড়াতাড়ি পারো আমার বিয়ের ব্যবস্থা করো। আমি তো অনেক আগেই বলেছি পুতুল, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। আমি নূরের ক্ষতি করতে চেয়েছিলাম, এমনকি ওকে মেরে ফেলার জন্য লোকও ঠিক করে ফেলেছিলাম। কিন্তু পরে মাথায় আসলো আমার ভাই তো এমন শিক্ষা আমাকে দেয়নি। না, এসব কিছু করে রুদ্রকে আমি পাবো। ওরা একে অপরকে ভালোবাসে, আমিও কাউকে চাই। আমার লাইফে যাকে পেলে আমি রুদ্রকে ভুলে যাব ভাইয়া। আমার এক বিজনেস পার্টনার আছে, উনি ওনার জন্য অবশ্য তোকে পছন্দ করেছিলেন, তবে সেদিন আমি কিছু বলিনি। ওনাদের পরিবারের লোকজনগুলা ভীষণ ভালো। ওনার সাথে কথা বলি,
তবে যার সাথে বিয়ে দিবা তার আগের কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করবা। আর তুমিও তো বুড়া হয়ে যাচ্ছ, বিয়েটা এবার করে ফেলো। বলে দুই ভাই বোন হেসে উঠল। মারিয়া থেকে রুদ্র যখন জানতে পারলো নূরের মিসিং হওয়ার খবরটা, তখন রুদ্র দুনিয়া যেন থমকে গেল। সে কাঁপা কাঁপা গলায় মারিয়াকে বলেছিল, ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল, তাই বলে ও কাউকে কিছু না বলে চলে যাবে? এটার মানে কি? মারিয়া, তুই ভালোভাবে খোঁজ নিয়ে ওর। রুদ্র মারিয়ার কল কেটে বিছানায় ধূপ করে বসে পড়ল। রুদ্র যা মনে মনে ভাবছে তা হলে রুদ্র একেবারে জন্য শেষ হয়ে যাবে। রুদ্র মনে মনে বলতে লাগলো, নূর, এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না? আমাকে একা ফেলে কোথাও যেতে পারো না? রুদ্র কি করবে ভেবে পাচ্ছে না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কেন সে এত রাগী? কেন তার এত রাগ? রুদ্র তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ল। এখন তার আমাদের কাছে যাওয়া প্রয়োজন। বিকেল হয়েছে অনেক আগেই। আমি একটা হাঁটু পর্যন্ত টপ পরে আর জিন্স প্যান্টের পরে নিলাম, আর গায়ে একটা কোটি জড়িয়ে কেটস পরে নিলাম। চুলগুলো উঁচু করে ঝুঁটি করে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে। আমি এখানে সেখানে আম্মুকে খুঁজতে খুঁজতে ক্লান্ত। তবে কিছু দূর যেতেই একটা পাথরের সাথে পা লেগে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেললো আর ঘাবড়ানো গলায় বলতে লাগলো, মিস, আপনার লাগেনি তো? গলার আওয়াজ শুনে আমি থমকে গেলাম। মাথাটা উঁচু করতে সামনের ব্যক্তিটিকে দেখে ভয়ে ভয়ে বলে উঠলাম, রুদ্র। আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছেন রুদ্র। ভয়ে আমি থরথর করে কাঁপছি। আমি যত সাহস দেখাই না কেন, এই মানুষটার সামনে আমি ভেজা বেড়াল হয়ে যাই। আমি তখন ইটের সাথে পা বেজে পড়ে যেতে নিলেই রুদ্র আমাকে ধরে ফেলেন। আর যখন আমি ওনার দিকে তাকালাম, তখন উনি চমকে উঠলেন। সাথে আমিও চমকে উঠলাম। মনে মনে ভাবলাম, উনি এখানে কি করছেন? রুদ্র হতভম্ব হয়ে যায় নূরকে এখানে দেখে। সে আমানকে খুঁজতে এদিকটা এসেছিল, কারণ আমানকে ফোনে পাওয়া যাচ্ছিল না। কিন্তু হুট করেই গায়ে কিছু পড়তেই সে চমকে ওঠে। তার চাইতেও বেশি চমকে যায় নূরকে এখানে দেখে। সে মনে মনে ভাবলো, হয়তো নূরকে নিয়ে সে বেশি ভাবছে, তাই হয়তো তার মনের ভুল। কিন্তু যখন ভালোভাবে নূরকে স্ক্যান করে নিল, তখন সে শিওর হয়ে যায় যে এটাই নূর, তার মনের ভুল না। আচ্ছা, উনি আমার দিকে এক মনে তাকিয়ে আছেন, আর এদিকে ভয়ে আমি পিছুপা হলাম। কি করব ভেবে না করব ভেবে পাচ্ছিলাম না। তবে উনি কিছু বলার আগেই আমি সজোরে দৌড় লাগালাম, কারণ এখন আমি ওনার হাতে পড়তে চাই না, কোনোভাবেই না। আমি দুর্বল হয়ে পড়ব, আমি আবার ওনার প্রতি আসক্ত হয়ে পড়ব, যা আমি চাই না। ওনার কাছে আমি কখনোই ফিরতে চাই না। সবসময় উনি অবহেলা অপমান করেন, যা আমি আর নিতে পারছি না। নূরের কাজে রুদ্র হতবাক হয়ে গেল। যখন বুঝলো নূর পালানোর চেষ্টা করছে, তখনও সে নূরকে দাঁড়াও বলেই নূরের পেছনে দৌড় দিল। নূর আগে আগে দৌড়াচ্ছে, আর তার থেকে খানিকটা পেছনে রুদ্র দৌড়াচ্ছে, আর ওকে চিল্লিয়ে চিল্লিয়েই বলছে, নূর দাঁড়াও বলছি, না হলে হাতের কাছে পেলে একদম খুন করে ফেলবো। নূর রুদ্রর কথা কান্না দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে। কোনোভাবেই রুদ্রর হাতে আজকে পড়া যাবে না। কিন্তু রুদ্র একসময় নূরকে ধরে ফেলে, তারপর সেখানে থাকা একটা দেয়ালের সাথে তাকে আটকে রাখে। রুদ্র রাগী চোখে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমি ভয়ে কাঁপছি। উনি রেগে আমার গালটা শক্ত করে চেপে ধরে বললেন, নূর, আই কিল ইউ। তুমি এখানে কি করছো? তুমি জানো বাড়ির সবাই আমি কত টেনশনে ছিলাম তোমার খোঁজ না পাওয়ায়? একদম শেষ করে দিই। আমি গালে ব্যথা পাওয়ার কিছু বলতে পারলাম না, তবে ওনার হাত ছাড়ানোর চেষ্টা করলাম। উনি আরো চিল্লিয়ে বললেন, কথা বলছিস না কেন তুই? আমি এবার ব্যথায় চিল্লিয়ে উঠে বললাম, ব্যথা লাগছে, ছাড়ো না মাই। তবে উনি ছাড়লেন না, বরং আরো শক্ত করে চেপে ধরলেন। আমি এবার ব্যথা সহ্য করতে না পেরে চিল্লিয়ে উঠলাম। আমার অবস্থা খারাপ দেখে উনি ছেড়ে দিলেন। এবার আমি নিজের রাগ আর সামলাতে না পেরেই ওনার কলার ধরে বললাম, কে আপনি? কিসের এত অধিকার দেখাচ্ছেন? আমি এখানে কেন আসলাম সেটা একান্ত আমার ব্যাপার। আর আপনি যেমন কিছু জিনিস নিজের একান্তে রাখতে পছন্দ করেন, তেমন আমিও করি। আর আমাকে নিয়ে এত টেনশন করার কি আছে? বাচ্চা নই আমি। আমার কথায় উনি তাজ্জব বনে গেলেন। তারপর ভ্রু কুঁচকে বললেন, নূর, তুমি ঠিক আছো? তুমি জানো মারিয়া যখন বলল তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমার কি অবস্থা হয়েছিল? মনে হয়েছিল আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। আর অধিকার মানে তোমার ওপর আমার চাইতে আর কার বেশি অধিকার আছে বউ? তুমি আমার। আর এখানে কি করছো তুমি? এসব জামা পরার মানে কি? আমি মানা করেছিলাম না?
আমি তেজি গলায় বললাম, আমি ভীষণ ভালো আছি। আমাকে খুঁজে না পেলে আপনার কেন শ্বাস বন্ধ হয়ে যাবে মির্জা সাহেব? আমি এমন কেউ নই আপনার। আমাকে শুধু আপনার বিছানাতেই প্রয়োজন পড়ে, এছাড়া আমার কোনো কথার মূল্য কিংবা প্রয়োজন তো নেই আপনার। আমি কথাটা শেষ করতেই একটা শক্ত হাতের চড় এসে পড়ল আমার গালে। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। উনি রেগে আমার এক হাত পেছনে মুচড়ে ধরে বললেন, নূর, যথেষ্ট বলেছ, আর না। আমি কিন্তু একদম খুন করে ফেলবো তোমাকে। ভালোবাসি আমি তোমাকে। ওনার কথা শুনে আমার আরো রাগ বৃদ্ধি পেল। তাই রাগ নিয়ে বললাম, শুধু পারবেন তো আঘাত করতে, ছাড়ুন আমায়। আমি নামমাত্র আপনার বউ, এছাড়া তো কিছুই না। আর আপনার শো কল্ড ভালোবাসা আমার প্রয়োজন নেই। কখনো সম্মান দিয়ে পর্যন্ত কথা বলেননি। আমার ভালো লাগা খারাপ কখনো পাত্তা দেননি। আমার জীবন আমি যেভাবে ইচ্ছা সেইভাবে চলবো, যেমন ইচ্ছা তেমন কাপড় পরবো, সেখানে আপনি বলার কেউ নন। আর রইল নামমাত্র বিয়েটা, তাহলে শুনে রাখুন, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব, ঠিক আছে? আমার কথা শুনে উনি আমার হাত ছেড়ে দিলেন। তারপর অবাক হয়ে তাকিয়ে বললেন, নূর, কি হয়েছে তোমার? এমন বিহেভ করছো কেন? আমাকে বলো কি হয়েছে। আর আমার ভালোবাসাকে তুমি কিন্তু অপমান করছো। আমি এবার নিজেকে শান্ত করে স্বাভাবিক গলায় বললাম না আমি ঠিক আছি। তবে ওই দিন বলেছিলাম না আপনি আর আমাকে পাবেন না, ওটা কিন্তু আমি মজা করে বলিনি। আই এম সিরিয়াস মিস্টার রুদ্র মির্জা। আর ভালোবাসা থাকলে তো অপমানটা করব বলে তো তার ছেলেই হাসলাম। উনি আমার কথা শুনে থমকে গেলেন, তবু নিজেকে সামলিয়ে বললেন, কি বলতে চাও তুমি? আমি কিছু বলতে চাই না, শুধু মুক্তি চাই আপনার থেকে। যাও, দিয়ে দিলাম মুক্তি। তুমি না তখন আমার ভালোবাসা বুঝেছিলে, না এখন? আসলে কি জানো, তুমি কখনো আমার ভালোবাসার যোগ্য ছিলে না মিস নূরজামান। আজ থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। এখন থেকে আমাদের সব পথ আলাদা। ভালো থেকো। বলেই উনি সেখান থেকে চলে গেলেন। ওনার যাওয়ার দিকে আমি এক মনে তাকিয়ে আছি। কান্না করার প্রয়োজন, কিন্তু হৃদয় যে আমার অনেক আগেই পাথর হয়ে গেছে, তাই তো কান্নাটাও আসছে না। উনি এবার আমার মনের কথা, কষ্ট ব্যথা কিছু বুঝেননি। কত সহজেই সম্পর্কটা শেষ করে দিয়ে চলে গেলেন। ওনার প্রতি অভিমান না কমলেও বরং পাল্লা দিয়ে আরো বেড়ে গেল। এই জীবনে আর আমি ওনার কাছে ফিরবো না ভেবে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলাম আর বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে। এখন আমি সত্যিকারের একা, একদম একা। হোটেলের রুমে এসেই রুদ্র তার ফোন বিছানায় ছুঁড়ে ফেলল। রাগে যেন তার সারা শরীর কাঁপছে। সে দ্রুত রাগ কমানোর জন্য ওয়াশরুমের ঢুকে ঝর্ণা ছেড়ে দিল আর চোখ বন্ধ করে কিছুক্ষণ আগের সব ঘটনাগুলো ভাবতে লাগলো। সে নিজের মনে বলতে লাগলো, নূর, তুমি যা করেছো একদম ঠিক করোনি। তুমি আমার ভালোবাসাকে ছোট করেছো, আমার কথার অবাধ্যতা করেছো। আমারই ভুল ছিল তোমার প্রতি দুর্বল হয়ে পড়া। আমি তোমাকে কখনো ক্ষমা করব না নূর। তুমিহীন জীবন আমার জন্য বিষাক্তময়, তবুও এই জীবন আমার কবুল। তুমি জানো না কত বড় ভুল করেছো। রুদ্র কখনো ফেলে আসা জিনিসের দিকে দ্বিতীয়বার ফিরে তাকায় না। কিন্তু নূর এখানে কি করছে? সে তো জানে না আমি এখানে আসবো। আর যদি সে আমার জন্য এলেও বা এমন বিহেভ করলো কেন? আর আমার যতটুকু জানা আছে এখানে তার কোনো রিলেটিভ নেই। তাহলে কি নূর সেদিন কিছু বলতে চেয়েছিল? সে না শুনে কি ভুল করলো, নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? এসব ভাবতেই আবার মনে পড়ে গেল রুদ্র সে বিষাক্ত কথাগুলো। তাই সে কথাগুলো না ভেবে গোসলে মন দিল। রুদ্র ফ্রেশ হয়ে বের হলো আর দ্রুত তার পরিবারকে কল করে জানালো নূর ঠিক আছে আর তার সাথেই আছে। তারা যেন চিন্তা না করে, মিথ্যা বলছে, না হলে আরো ঝামেলা হতো। এতে সে কেসটা মন দিয়ে সমাধান করতে পারতো না। তার মায়ের সাথে কথা বলে আমানকে ফোন দিয়ে জানালো সে অন্য উপায়ে কেসটা সমাধান করতে চায়। রুদ্র ফোন রেখে আয়নায় নিজেকে একবার দেখে নিল আর নূরের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে কেসের কথা ভাবতে লাগলো। তবুও যেন সে পারছে না। হঠাৎ তার পাথরের ন্যায় হৃদয় ক্ষতবিক্ষত হলো যে হৃদয় বারবার নূরকে চাই। রুদ্র আবার নিজেকে সামলে নিল। সে নূরকে ভালোবাসে আর বেশি যাবে, কিন্তু তার ভালোবাসা নিয়ে কখনো নূরের কাছে যাবে না, কারণ নূর তার ভালোবাসাকে অপমান করেছে। লেয়ার, নূর কোথায়? তাতে তোমার কি? সে মরল কিনা বাঁচলো তাতে তোমার জানার দরকার নেই। আমি মেয়েটাকে ভালোবাসি না ঠিক, কিন্তু তাকে আমি লালন পালন করেছি। সে কোথায় আছে তা জানার অধিকার আমার আছে। না, নেই। সেই অধিকার
সেদিনই তুমি হারিয়েছো, আর ও যেখানে আছে ভালো আছে। ওকে আমি মানুষ করেছি লিয়ান। আহা, তোমার মানুষ করা লিওন হওয়ার পর থেকে কি তুমি ওকে কখনো মায়ের আদর দিয়েছো? যখন নিজের সন্তান ছিল না তখন ওকে কত ভালোবাসতে, আর যখন লিওন হলো তখন থেকে মেয়েটার আমার মায়ের আদর পায়নি। শায়লাপা বিশ্বাস করেই ওনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন। তুমি যে ওর জন্য মাঝে মাঝে কাঁদো এই জন্যই, তাই না? কারণ তুমি ওকে লালন পালন করেছো, আর কি জানো, তুমি ওকে ভালোবাসো ঠিকই, কিন্তু ও শায়লা আপার মেয়ে বলেই তুমি সেটা মানতে চাও না। বলে রেগে ওনার রুমে চলে গেলেন। রেহেলা খান ওনার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বললেন, আমি তো নূরকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু ওর শরীরে যে দুশ্চরিত্রের রক্ত বইছে। উনি সেসব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন, নিজের কাজে মন দিলেন। আমি সেই ভাড়া নেওয়া রুমে বিছানার এক পাশে এলোমেলো হয়ে শুয়ে আছি, আর মনে মনে ভাবছি আজকে কি থেকে কি হয়ে গেল। হয়তো রুদ্রকে বেশি বলে ফেলেছি, কিন্তু এছাড়া তোমার উপায় ছিল না। এমনটা না করলে আপনি সব জানতে পেরে যেতেন, আর আপনার সেদিনের ব্যবহার আমি কোনোভাবেই ভুলতে পারছি না, আর না পারছি আপনাকে ক্ষমা করতে। আগে আপনাকে সব বলতে চাইলেও এখন আমি গভীরভাবে ভেবে দেখেছি আম্মু আপনাদের চোখে অপরাধী, তাই ওনাকে আপনারা কখনোই ক্ষমা করবেন না, সাথে আমাকেও। আমি আপনাকে ভালোবাসতাম আর বাসি। তারপর হঠাৎ মাথায় এলো রুদ্র এখানে কি করছে। সে যদি আমার জন্য এখানে আসতো তাহলে নিশ্চয়ই অবাক হতো না। তাহলে কি সে অন্য কোনো কাজে এসেছে? আমি শোয়া থেকে উঠে বসে মাথা চেপে ধরলাম, সব কেমন জানি ধোঁয়াশা লাগছে। আজ 3-4 দিন চলে গেল, আম্মুকে খুঁজে পেলাম না। আচ্ছা, আম্মুকে কোনো ছদ্রবেশ নামে এখানে থাকছেন? হবে হয়তো। আমাকে অন্য রাস্তা বের করতে হবে, যত দ্রুত পারি তত দ্রুত খুঁজে বের করতে হবে ভেবেই আমি চোখ বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সাথে সাথেই রুদ্রর চেহারা ভেসে উঠল, আর মনে মনে বললাম, আপনার সাথে আমি বিচ্ছেদ চাই না রুদ্র, আমি আপনাকে ভালোবাসি। আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। এসব ভেবেই ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। ও ম্যাডাম, আপনার লাগি একখানা খবর আছে। কি খবর? তাড়াতাড়ি বল। ম্যাডাম, আপনার মাইয়ারে এই এলাকাতে দেখেছি। মানে? আমি বিহালে নাস্তা আনিতে গেছিলাম না, তখন চায়ের দোকানে আপনার মাইয়া ফাইজা মানে নূরে দেখেছি। তারে দেখা মুই তো অবাক, তাই হের পিছন লেগেছিলাম। হে দেহি হারে জিগাইতেছে শায়লা খাতুনের বাসা কোন দিক দিয়া। তুই সত্যি বলছিস? এটা কিভাবে হয়? সে তো আমাকে চেনেও না। কসম ম্যাডাম, হাসা কইতাছি। ফাইজান কি ফাইজা সব বলে দিয়েছেন, তাই সে আমাকে খুঁজতে এসেছে? ভাবতেই ওনার চোখ খুশিতে চিকচিক করে উঠল। তাই শায়লা খাতুন খুশি মনে রাসেলকে বললেন, ফাইজা মানে নূর এখানে কোথায় থাকে খোঁজ লাগাও, আর খুঁজে পেলে কৌশলে আমার কাছে নিয়ে আসবি আমার মেয়েকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি খোঁজ লাগাইতেছি। মারিয়া বিষণ্ণ মনে জানালার দিয়ে আকাশ দেখতে ব্যস্ত। তার আজ খুব মন খারাপ। তার এইরকম অবস্থায় তার পাশে কেউ নেই। নেই তার হাজবেন্ড আমান, আর না আছে তার প্রিয় বান্ধবী নূর। তার নূরের প্রতি প্রচুর অভিমান হলো, কারণ সে কেমন জানি বদলে গেল হুট করেই। মারিয়া মনে মনেই ভাবল, নূর তো এমন ছিল না, তাহলে কি এমন হলো যে সেভাবে বদলে গেল? আমার এই অবস্থা জেনেও সে আমার পাশে না থেকে ভাইয়ার কাছে চলে গেল, আর তার ফোনও বন্ধ। মারিয়া ঠিক করলো নূর ফিরে আসলে তার সাথে আর কথা বলবে না। এসব ভাবতেই মারিয়ার চোখে পানি চলে আসলো। তবে চোখের পানি এক হাতে মুছে বসা থেকে উঠে দাঁড়ালো, কারণ এখন তার মায়ের কাছে যাওয়া প্রয়োজন। এই সময় মাকেই বেশি মনে পড়ে তার। দেখ রুদ্র, বাচ্চামো করিস না, এত জেদ এত রাগ ভালো না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অনেক ত্যাগ করতে হয়। নূর বলল সে মুক্তি চায়, আর তুই দিয়ে দিলি। সে তো অভিমান করে বলেছে, তুই তার অভিমান না ভাঙিয়ে আরো রাগ করে সব শেষ করে চলে এলি। আশা থেকে সত্যিই নূরকে ভালোবেসেছিস? এর জন্য কি তুই আমার সাথে ঝগড়া করবি? শুধু আমার দোষটাই তোর চোখে পড়লো? বাহ বাহ, সে মুক্তি চেয়েছিল, আমি না। সে আমাকে কি বলেছে জানিস? বলে রুদ্র সেদিনে সব ঘটনা খুলে বলল আমানকে। রুদ্র সব কথা শুনে আমান শান্ত গলায় বলল,
নূর তো ভুল কিছু বলেনি। আসলে তুই তো মেয়েটাকে বুঝিসনি পুরোপুরিভাবে। একদিন ঠিক বুঝতে পারবি। ছেলেবেলা থেকে তুই আত্মজেদি, সবসময় নিজে যেটা চাস, নিজে যেটা বলিস ওটাই করিস, ওটাই শুনি। কিন্তু রুদ্র, এটা ঠিক নয়। নূর তোর ওয়াইফ কাজের লোক নয়। তুই একদিন তোর ভুল বুঝতে পারবি, কিন্তু সেদিন যেন দেরি হয়ে না যায়। আর আমি কিছু শুনতে চাই না। নূরকে যেভাবে পারিস সেভাবে মানিয়ে নিবি। যদি মানাতে না পারিস আমাকে বলিস, আমি তোকে কিছু মুভি সিলেক্ট করে দেব। ওগুলো দেখে যদি কিছু শিখতে পারিস, যদি একটু প্রেমিক পুরুষ হতে পারিস। তুই আমার ভাই নাকি নূরের? হ্যাঁ, সব এখন আমার দোষ? নূরের কোনো দোষ নেই। আর ওকে আমি কেন মানিয়ে টানিয়ে নিতে পারবো না? ব্যাস, আমি অতটুকু ছ্যাঁচড়া নই। রুদ্র, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তোর মতো একটা ছেলে নূরের মতো আলাপ ভোলা মেয়েকে ভালোবাসে। দেখ রুদ্র, এই ইগো ভালো না। আমি বারবার বলছি, নূরকে শুধুমাত্র তোর ওপর অভিমান করে আছে, তাই যত তাড়াতাড়ি পারিস ওকে আবারও নিজের করে নে। রুদ্র মনে মনে ভাবছে, তাই তো, আমান ভুল তো কিছু বলেনি। সে নিজেই তো সেদিন ফোনে নূরের সাথে গেঁয়ো আচরণ ব্যবহার করেছিল। তবে রুদ্র চোখ মুখ শক্ত করে মুখে বলল সে এখন আমাকে চায় না। আমান এবার রেগে গেল। রুদ্রর কলার ধরে বিচ্ছিরি কয়েকটা গালি দিয়েই বলল, বেটা, নিজের ভুল কখনো বুঝতে পারিস না তুই? তোর এখানে 90% ভুল আছে, বুঝিসনি? আমি শেষবারের মতো বলছি, নূরকে মানিয়ে নে। এবার তো নিজের চরিত্র থেকে বের হো। প্রেমিক পুরুষ হয়ে দেখা নূরকে। নূর নাচতে নাচতে চলে আসবে। বিয়ের পর না হয় একটু অন্যরকম প্রেম শুরু করবি তোরা। এসব আমাকে দিয়ে হবে না। আর নূর কোথায় আমি জানিও না। সে এখন কেন এসেছে সেটাও জানি না। প্রেমিক পুরুষ মাই ফুট। সারা এই জন্যই কলেজ লাইফ থেকে তোর কোনো গার্লফ্রেন্ড টিকতো না। আর হ্যাঁ, নূর অন্য কারোর নূরময়ী হওয়ার আগে তোর খাঁচায় বন্দি করে রাখ, না হলে দেখা যাবে সে উড়াল দিল। এখনো সময় আছে। আর তোর যে এত ইগো, একদিন দেখবি তোর ইগো ভেঙে ঘুরে যাবে। মিলিয়ে নিস, তুই ভয়ঙ্কর প্রেমিক পুরুষ হবি। সেদিন দেখবি কি নাচ নাচি আমি। বলেই রুদ্রর হোটেলের রুম ত্যাগ করলো সে। আমান যেতেই রুদ্র হুহা করে হেসে উঠল আর মনে মনেই বলল, রুদ্র আর যাই হোক কখনো প্রেমিক পুরুষ হবে না। নূর যেখানেই থাকুক না কেন, সে ঘুরে ফিরে আমার কাছে বন্দি হবে। কারণ আমাদের মাঝে যা হয়ে যাক, সে শুধু আমারই থাকবে। সে আমার বউ। এখন হয়তো আমাদের মধ্যে মান অভিমান আছে, তবে আশা করি আগামীতে তা থাকবে না। সে আবারও আমার কাছে ফিরবে, হয় নিজ ইচ্ছা, না হয় জোর করে ফেরাবো। রুদ্র আরো ঠান্ডা মাথায় ভাবলো আমানের কথা। তারপর ঠিক করলো সে নূরকে খুঁজবে আর অবশ্যই সরি বলবে। আসলেই আমান ছাড়া কেউ তাকে পুরোপুরিভাবে বুঝতে পারে না, আর না পারে সমস্যার সমাধান করতে। তারপর রুদ্র হঠাৎ নূরের কথা চিন্তা করতে তার মন খারাপ হয়ে গেল। নূরকে আসলেই সে মিস করছে। সে অবশ্য একটু হলেও বুঝতে পারছে যে তার দোষ, কিন্তু ওই যে ইগো। বলেই রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। এখন রোদ একটু কম পড়েছে, বিকাল হয়েছে, আর আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এদিক ওদিক ছুটাছুটি করছি কাঁধে ব্যাগ নিয়ে, কারণ এখন সে এলাকাটার মধ্যে আর একটা জায়গায় এসেছি। এখানে একবারও আসা হয়নি। আসার কারণ আম্মুর খোঁজ পাওয়া, কিন্তু কোনোভাবেই কেউ বলতেই পারছে না শায়লা খাতুনের নাম, কেউ এই এলাকায় থাকে কিনা। রুদ্র ফোনে কথা বলতে বলতে তাদের সাথে করে আনা গাড়ির উপর বসে পড়ল। কোমরে এক হাত দেওয়া, আর একটা হাতে ফোন ধরা অবস্থায় কানে ঠোঁট কামড়ে কথা বলছে। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, চোখে কালো চশমা, মুখে বিন্দু বিন্দু ঘাম। কোনো মেয়ে একবার দেখলেই যেন সে প্রেমে পড়ে যাবে। রুদ্র কথা বলছে তার বড় অফিসারের সাথে রাসেলের কেসটা নিয়ে। সে আমান আর বাকি সবাই বেরিয়ে পড়েছিল সকালে নিজেদের কাজে, কিন্তু তারা এদিক ওদিক খোঁজাখুঁজি করলেও রাসেল আর শায়লা খাতুনকে খুঁজে পায়নি। সেই ব্যাপারে রুদ্র বড় অফিসারের সাথে কথা বলতে বলতে গাড়ির কাছেই রয়ে গেল। ফোন কেটে রুদ্র গাড়ি থেকে নামতে গেলে সামনে অনাকাঙ্ক্ষিতভাবে কাউকে দেখে থমকে যায়। রুদ্র দেখলো সামনে নূর, কালো জিন্স প্যান্ট, কালো টপস, তার ওপর কালো কোটি, পায়ে কেডস, কাঁধে মিডিয়াম সাইজের একটা ব্যাগ, চুলগুলো উঁচু করে বাঁধা। ঘেমে তার মুখোশটা কেমন জানি একটা হয়ে গেছে, তবে দেখতে বেশ ভালো লাগছে। আর সে এইদিক ওদিক দেখছে আর মাঝে মাঝে কারোর সাথে কি যেন নিয়ে কথা বলছে। কি বলছে তা রুদ্র শুনতে পাচ্ছে না।
রুদ্র এক মনে তাকিয়ে আছে নূরের দিকে। আজ রুদ্র যেন নূরের অন্যরূপ দেখল, তবে এখন নূর তাকে দেখেনি। আমি আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করে যাচ্ছি, কিন্তু কেউ সঠিক খবর দিতে পারছে না। এবার আমার রাগ হলো, রাগে যেন সারা শরীর কাঁপতে লাগলো। তখনই আমার মাথায় কেউ ঠোকা দিল। আমি বিরক্ত নিয়ে পিছনে তাকিয়ে দেখলাম আহনাফ সওদাগর। ওনাকে দেখে ভ্রু কুঁচকে বললাম, কি সমস্যা? উনি আমার কথা শুনে মুখ কালো করে বললেন, মিস ভাবরি, এভাবে কথা বলছো কেন? প্রতিদিন কি নিম পাতা খাও নাকি? ওনার অহেতুক আজাইরা কথায় আমার আরো রাগ হলো। তাই কোমরে 2 হাত দিয়ে লম্বা হয়ে এক আঙুল তুলে বললাম, যেখানে থেকে এসেছেন সেখানেই ফুটেন, আমাকে ডিস্টার্ব করবেন না বলে সামনের দিকে হাঁটতে লাগলো। উনি হুট করে আমার সামনে এসে দাঁড়ায়, যার ফলে একটুর জন্য ওনার সাথে ধাক্কা লাগেনি। আমার রাগী চেহারা দেখে উনি বললেন, মিস এলিজা, তুমি একদম রেগে টমেটো হয়ে গিয়েছো। বলেন ঠোঁট চেপে হাসলেন। ওনার কথা শুনে আমি চোখ শক্ত করে বললাম, সামনে থেকে সরুন, না হলে নাকে এমন একটা ঘুষি মারবো না, তখন আপনার নাকটা টমেটোর মতো লাল হয়ে যাবে। আমার কথাই উনি উচ্চস্বরে হেসে ওঠে, বুকে এক হাত দিয়ে বললেন, হায়, বুকে লাগলো কথাটা। তারপর আবারও হাসতে লাগলেন। আমি এবার নিজেকে শান্ত করে বললাম, কি চাই বলবেন? এমন আজাইরা বিহেভ কেন করছেন? উনি আমার কথা শুনে হাসি থামিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বললেন, যদি বলি তোমাকে চাই। ওনার কথা শুনে অবাক হওয়ার বদলে বিরক্ত হলাম। ওনাদের বাসার থাকার পর থেকেই উনি আর ওনার ছোট ভাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছেন। তাই এক প্রকার বিরক্ত নিয়ে বললাম, শেষ হয়েছে আপনার নাটক? আর কিছু বলার আছে? না হলে সামনে থেকে সরুন। উনি এবার স্বাভাবিক গলায় বললেন, তুমি এখানে কি করছো? আমিও স্বাভাবিক গলায় বললাম, তাতে আপনার কি? গার্জিয়ান নাকি আমার? উনি মৃদু হেসে বললেন, কিছু জিজ্ঞাসা করতে গার্জিয়ান হওয়া লাগে নাকি? অবশ্যই। প্রচুর গরম পড়েছে, আইসক্রিম খাবে? ওনার কথা শুনে ভ্রু কুঁচকে ফেললাম। আসলেই গরম লাগছে, তাই ওনার অফারকে আর ফিরিয়ে না দিয়েই বললাম, শিওর। তারপর উনি আর আমি সেইখানে থেকে একটা আইসক্রিমওয়ালার কাছে গিয়ে দাঁড়ালাম। আহনাফ ভাইয়া ওনাকে 2টো আইসক্রিম দিয়ে বললেন, আর তার মাঝে আমরা টুকটাক কথা বলছি। এতক্ষণ পর্যন্ত নূর আর আহনাফকে রাগী চোখে দেখছিল রুদ্র। তার রাগে ভূমিকম্পের ন্যায় সারা শরীর মৃদু কাঁপছে। নূরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে। রুদ্র এখনো এক মনে তাকিয়ে আছে তাদের দিকে। আহনাফ ভাইয়ের থেকে বিদায় নিয়ে চেনা আমি মেন রাস্তায় হাঁটতে লাগলাম। অমনি অনাকাঙ্ক্ষিত কাউকে দেখে আমি থমকে গেলাম আর মনে মনে বললাম, রুদ্র, কিন্তু উনি এখানে কি করছেন? উনি তো মনে হয় আমার দিকেই তাকিয়ে আছেন। চোখে চশমা থাকলেও কেমন জানি আমার দিকে তাকিয়ে আছেন মনে হলো। তবুও আমি বিচলিত না হয়ে আস্তে আস্তে হেঁটে ওনাকে পাশ কাটিয়ে যেতেই আমার হাতে টান অনুভব করলাম, আর সাথে সাথে চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেলাম রুদ্রর হাতে আমার হাত। উনি আমার হাত ধরাই রেগে বললাম, হাত ছাড়ুন। তবে উনি ছাড়লেন না। আমি এবার আরো রেগে বললাম, হাত ছাড়ুন বলছি। এটা কি ধরনের অসভ্যতামি? উনি আমার হাতে টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে গিয়ে চোখে চোখ রেখে বললেন, মনে যদি নতুন রং লাগে তখন পুরনো রং তার কাছে ফ্যাকাশে হয়ে যায়, এজন্যই বুঝি মুক্তি চেয়েছো? বলেই তাচ্ছিল্য হাসলেন। ওনার কথার মানে এতটুকু বুঝতে পেরেছিলাম যে উনি আমাকে আর আহনাফ ভাইয়াকে একসাথে দেখেছেন। তবে এবার আমি ওনার ভুল না ভাঙিয়ে শান্ত গলায় বললাম, যা বলেছেন একদম ঠিক বলেছেন, এবার ছাড়ুন। আর হ্যাঁ, আমায় যখন তখন ছুবেন না, আমার ভালো লাগে না। উনি যেন এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠলেন, তাই আমার হাতটা শক্ত করে চেপে ধরে বললেন, আমার ছোঁয়া ভালো লাগবে কি করে? শরীরে যে অন্যের ছোঁয়া লেগেছে। ওনার কথা শুনে অপমানে আমার সারা শরীর কেঁপে উঠল। তাই কাঁপতে কাঁপতে বললাম, যে আমাকে এতগুলো দিনেও বুঝেনি, চিনেনি, সে বাকি জীবনে আমাকে বুঝবেও না, চিনবেও না। আমার কথা শুনে উনি আশেপাশে তাকিয়ে আমাকে আরো নিজের সাথে শক্ত করে চেপে ধরে বললেন, চোখের দেখা কখনো ভুল হয় না। ওনার কথা শুনে জেরে গলায় বললাম, তাহলে সে চোখের দেখা নিয়েই পড়ে থাকেন আর আমাকে যেতে দিন। আমাদের মাঝে এখন কোনো সম্পর্ক নেই। আপনি যে সম্পর্ক ভেঙে দিয়েছেন। আমার কথা শুনে উনি রেগে বললেন, চড়িয়ে গাল একদম লাল করে দিব। আমি সম্পর্ক ভাঙতে চাইনি, বরং তুমি মুক্তি চেয়েছিলে। এবার আমি রাগী গলায় বললাম, হ্যাঁ, সব দোষ আমার হয়েছে। নিজের ভুল বুঝতে না পারায় মানুষগুলো কখনো ভালো মনের হতে পারে না। তারা পারে শুধু নিজের দোষকে অন্যের উপর চাপাতে। উনি ভ্রু কুঁচকে বললেন, কি বোঝাতে চাইছো তুমি? আমি বিরক্তি নিয়ে বললাম, বিশ্বাস করুন, আমি কিছু বুঝতে চাইছি না, শুধু আমাকে ছাড়ুন দয়া করে। উনি বাঁকা হেসে বললেন, যদি না ছাড়ি? আমার চঞ্চল চঞ্চল চোখ হঠাৎ নীরব হয়ে গেল।
ওনার দিকে শান্ত চোখে তাকিয়ে অভিমানী গলায় বললাম, শুধু শুধু ধরে রাখবেন কেন? কি হই আমি আপনার? আমার কথায় ওনার হাসি আরো চওড়া হলো, তবে স্বাভাবিক গলায় বললেন, সরি। ওনার মুখে সরি শুনে থতমত খেয়ে গেলাম। তবে নিজের মনে মনে ভাবলাম, না নূর না, এত সহজে তুই ইগোওয়ালা ছেলের কাছে তুই ক্ষমা চাইতে পারিস না। ভুলে যাস না সে কেমন, এই সরি বলবে, এই অপমান করবে। তোকে শক্ত হতে হবে, তোর এখনো অনেক কাজ বাকি। আমি নিজেকে সামলিয়ে বললাম, হয়েছে, এবার ছাড়ুন। উনি কাটকাট গলায় বললেন, দেখো নূর, আমি সহজে কাউকে সরি বলি না। আমার মনে হয়েছে কিছুটা ভুল আমার, তাই সরি বলেছি। আর তুমি এখন আমার সাথেই যাবে। ওনার কথা শুনে মনে মনে বললাম, বেটা ভাঙবে কিন্তু মুচড়াবে না শালা। তবে মুখে শক্ত গলায় বললাম, না আপনাকে আমি ক্ষমা করছি না, আপনার সাথে আমি ফিরছি, ওকে? ওনার মনে হয় আমার কথা এগোতে লাগলো, তাই রেগে বললেন, বেশি পাত্তা দিলে মানুষ মাথায় উঠে নাচে। ঠিক তুমিও এমন বিহেভ করছো। আর কি বললি, যাবি না তো আমার সাথে? তাহলে থাক তুই ওই ছেলের সাথে। আমার কাছে কখনো আসলে দেখবি একদম ঠুকে দিব। বলেই আমাকে আলতো ধাক্কা দিয়ে উনি গাড়ি নিয়ে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, যত সব ঢং, এই লোকটা এমন কেন? কখনো ভালো কখনো খারাপ। উনি কি চান যেটা উনি নিজেও জানেন না। তবে এতটুকু বুঝতে পেরেছিলাম, লোকটা জ্বলছে আমাকে আর আহনাব ভাইয়াকে একসাথে দেখে। ভেবে ঠোঁট চেপে হাসলাম। লোকটা বড় অদ্ভুত। এইদিকে সরিও বলছে, তাও আবার মুড নিয়ে। ভাবতেই আমি অনেক দিন পর খেলখেল করে হেসে উঠলাম। আর উনি সরি বলাই একটু অবশ্য মন ভালো হয়েছিল, তবে পুরনো কথা মনে পড়তেই আমার আবার মন খারাপ হয়ে গেল। তাই মনে মনে বললাম, রুদ্র, আমাদের আগামী পথ অনেক কঠিন। আমাদের এক হওয়া এত সহজ না। না জানি অবশেষে আপনাকে পাবো কিনা, তবে মৃত্যু পর্যন্ত আমি আপনাকেই ভালোবেসে যাব।